আসসালামু আলাইকুম। আমি মুনতাসির আলী ফাহিম পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো চলো সবাই মিলে আমরা শুরু করে দিই। আজকের ক্লাসে অণুজীব পুরো চ্যাপ্টারটা আমি শেষ করে দিব এবং আশা করি এই চ্যাপ্টারটা আমি পড়ানোর পরে এখান থেকে এইচএসসি পরীক্ষায় সম্ভাব্য যত অবজেক্টিভ আসতে পারে সকল কিছু এখানে চলে আসবে। ক্লাসটা একটু লেন্দি টাইমের হবে। ক্লাসে তুমি পুরোটাই পাবা। সো সবাই আমি আর 2-1 মিনিট একটু ওয়েট করে আমরা ক্লাসটা শুরু করব। সবার কাছে কিছু কথা বলে নিই। পরীক্ষা এইচএসসি পরীক্ষা তো 16 বা 17 আগস্ট এটাই ডেট দিছে। আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। আর সময় খুবই সীমিত। কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা। আমরা জয়কলির পক্ষ থেকে আগের দিন তোমাদের সাকলাইন ভাইয়া 3টা চ্যাপ্টারের উপর ক্লাস নিয়েছিল। আজকে আমি অণুজীব ক্লাস নিচ্ছি। আবার শনিবার ফিজিক্সের ক্লাস হবে। আমাদেরই এক পরিচিত ভাইয়া ক্লাস নিবে। সো আমাদের প্ল্যান হচ্ছে 10 তারিখ পর্যন্ত একটানা ক্লাস চলতে থাকবে আর কি। তোমাদের এইচএসসির এই মাস্টার ক্লাস বলো বা ম্যারাথন ক্লাস বলো, এখানে এইভাবে ক্লাস চলতে থাকবে। যেটার সুবিধা হচ্ছে তুমি এক ক্লাসের মধ্যেই পুরোপুরি ওই চ্যাপ্টারের সামারি বা ওই চ্যাপ্টারের এভরিথিং সব কিছুই পেয়ে যাবা। সো তোমার যারা বন্ধুরা আছে সবাইকে এই সম্পর্কে জানায় দাও, সবাইকে এই ক্লাসের লিঙ্ক শেয়ার করে দাও। যে সকল বন্ধু আছে প্রত্যেককে নাম মেনশন করে গ্রুপে ইনভাইট করে দাও। সো আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথম অবজেক্টিভ দিয়ে আমি শুরু করব। সো চলো আমরা শুরু করি। আজকে একটু ফাস্ট আগাবো কারণ চ্যাপ্টারে আজকে আমি অনেক বেশি অবজেক্টিভ নিয়েছি, যে অবজেক্টিভগুলো এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটু ফাস্ট আগাবো। প্রথম অবজেক্টিভটার দিকে তাকাও, বলছে কোনটিকে ক্লাসিত করা যায়। প্রথম প্রশ্ন হচ্ছে কোনটিকে ক্লাসিত করা যায়। দেখি তোমরা একটু আমাকে প্রশ্নের অ্যান্সারটা দিতে পারো কিনা, কোনটিকে ক্লাসিত করা যায়। সবাই একটু কমেন্ট করবা, আমি শুরু করে দিই। সেটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসিত করা যায় একমাত্র একটা জিনিসকে, সেটা হচ্ছে ভাইরাস। কথা হচ্ছে ভাই কেন ভাইরাসকে ক্লাসিত করা যায়। আমি দেখো একটু ভাইরাসের বৈশিষ্ট্যগুলো তোমাকে বলে নিই। ভাইরাস কি কোনো জীব? না, ভাইরাস কোনো জীব নয়। ভাইরাস কোনো জ্বর? ভাইরাস হচ্ছে জীব এবং জ্বরের মধ্যে একটি সেতু বন্ধন। ভাইরাস কি কোনো কোষ? না, কোনো কোষ নয়। ভাইরাস হচ্ছে অকোষীয়। প্রথম পয়েন্ট যেটা তোমার মনে রাখা লাগবে, ভাইরাস হচ্ছে অকোষীয়। তাহলে ভাইরাস যেহেতু অকোষীয়, সো ভাইরাসে কি কোনো কোষের কোনো অঙ্গাণু থাকবে না। ভাইরাস কেবলমাত্র দুইটা জিনিস নিয়ে গঠিত। কীভাবে মনে রাখবা, দেখো একটি ট্যাবলেট অর্থাৎ একটি গ্যাসের ট্যাবলেট তোমরা অনেকে দেখছো। গ্যাসের ট্যাবলেটে ভিতরে একটি ট্যাবলেট থাকে, তার বাইরে একটা আবরণ থাকে। তাহলে গ্যাসের ট্যাবলেটে মনে করো একটা ট্যাবলেট, তার ভিতরে একটা ট্যাবলেট আছে, তার বাইরে একটা আবরণ আছে। এই যে ট্যাবলেটের ভিতরে যে জিনিসটা, এটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। আর বাইরে যে আবরণ, এটাকে বলা হয় ক্যাপসিড। যেটা প্রোটিনের আবরণ। তাহলে মনে রাখবা ভাইরাস হচ্ছে দুইটা জিনিস দিয়ে গঠিত। ভাইরাস কয়টা জিনিস নিয়ে গঠিত? দুইটা জিনিস। কয়টা? দুইটা। কি নাম? একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে ক্যাপসিড বা প্রোটিনের আবরণ দিয়ে গঠিত বা প্রোটিন দিয়ে তৈরি। এখন আসো আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভাইরাস আমি যেহেতু বলছি এটা অকোষীয়, ফলে এখানে কোনো কোষ নাই। যেহেতু কোনো কোষ নাই, ফলে কোষের যত বৈশিষ্ট্য তার কিছুই থাকবে না। অর্থাৎ এখানে কোনো নিউক্লিয়াস নাই। যেহেতু কোনো নিউক্লিয়াস নাই, ফলে কোনো বিপাকীয় কাজ হবে না। যেহেতু বিপাকীয় কাজ হবে না, ফলে এটা কোষের মধ্যে কোষের বাইরে কোনো সক্রিয় অবস্থায় থাকবে না। যেহেতু এটা কোষ না, ফলে এখানে মাইটোকন্ড্রিয়াও থাকবে না। যেহেতু কোনো মাইটোকন্ড্রিয়া থাকবে না, সেহেতু এটা কোনো শক্তি তৈরি করতে পারবে না। যেহেতু শক্তি তৈরি করতে পারবে না, ফলে কোনো পুষ্টি পাবে না। যেহেতু কোনো পুষ্টি পাবে না, ফলে এর কোনো বৃদ্ধি হবে না। আর যদি বৃদ্ধি না হয়, তাহলে ভাইরাস স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় থাকবে। তাহলে আমরা কিন্তু অনেক বৈশিষ্ট্য মুখস্থ করে ফেললাম। এখন আমাকে বলো তো, ভাইরাস কি আকারে ছোট না? অনেক ছোট। যে জিনিসটা অনেক ছোট, সেটাকে কি আমি অনেক সহজে তলায় পড়ে যাবে না? অবশ্যই তলায় পড়ে যাবে। আর তলায় পড়ে যাওয়াকে বলা হয় তলানীকরণ বা ক্লাসিত করা। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটিকে ক্লাসিত করা যায়? তোমার অ্যান্সার হবে ভাইরাস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে সাথে আমরা ভাইরাসের অনেকগুলো বৈশিষ্ট্য পড়ে ফেললাম। তাহলে সবাই একটু আমাকে কমেন্ট করো যে ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, তোমরা আমাকে একটু কমেন্ট করো যে ভাইরাস কয়টি জিনিস নিয়ে গঠিত। তোমরা একটু আমাকে এটা কমেন্ট করো, আমরা এরপরে আগাবো। এর পরবর্তী প্রশ্ন যে কোন ভাইরাসে ডিএনএ থাকে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমার T2 ভাইরাস। দেখো আমি তোমাদের বলি, ভাইরাস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে ভাইরাস কয় প্রকার? ভাইরাস হচ্ছে দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। এখন পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি আমার কথা লিখে রাখো। এইচএসসি পরীক্ষায় এই ভাইরাস কোনটি, ডিএনএ আরএনএ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সো এটা আমরা এইভাবে মনে রাখবো। মনে করো আমার একটা ভাই আছে, সেই ভাইয়ের নাম হচ্ছে টিপু। সেই ভাইয়ের নাম কি বলো তো সবাই? টিপু। তাহলে আমার ভাইয়ের নাম কি? টিপু। সেই টিপুর একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাইয়ের নাম হচ্ছে টিটু। তাহলে টিপুর ভাইয়ের নাম হচ্ছে টিটু। টিপুর ভাইয়ের নাম কি? টিটু। সে হচ্ছে মনে করো, সে হচ্ছে ভ্যানিলা থাকে।
বা ভ্যানিলা, সে হচ্ছে ভ্যানিলা থেকে টিপুর ভাই টিটু ফ্রান্স হতে ভ্যানিলা এলো, বা ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো। মনে করো টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো, তাহলে টিপুর ভাই টিটু কোথা থেকে কোথায় এলো? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো। টিপু মানে TIV, টি মানে কি TIV, ভাই মানে হচ্ছে ভ্যারিওলা, টিটু মানে টিটু, তোমার ভ্যাকসিনিয়া মানে ভ্যাকসিনিয়া, এলো মানে অ্যাডিনোসিমপ্লেক্স বা অ্যাডিনোহার্পিস। তাহলে এই যে তোমার ভাইরাসগুলোর নাম বললাম, এরা হচ্ছে ডিএনএ ভাইরাস। এরা কোন ধরনের ভাইরাস? ডিএনএ ভাইরাস। তাহলে তোমার প্রশ্ন ছিল কোনটি ডিএনএ ভাইরাস, সেটা হচ্ছে টিটু। তাহলে মনে রাখবা টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো। টিপু মানে TIV, ভাই মানে ভ্যারিওলা, টিটু মানে টিটু, হতে ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া মানে ভ্যাকসিনিয়া, এলো মানে অ্যাডিনোসিমপ্লেক্স। তো এটা আমরা পারবো। সো এটা যদি পারি তাহলে বাকি যেগুলো সেগুলো সবই আরএনএ ভাইরাস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় আসে, HIV কি ডিএনএ ভাইরাস? না। HIV একটি কী ভাইরাস? RNA ভাইরাস। TMV একটি কী ধরনের ভাইরাস? সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, একটি RNA ভাইরাস। PRSV রিং স্পট ভাইরাস, এটা একটা কী ধরনের ভাইরাস? এটা একটা RNA ভাইরাস। তাহলে মনে রাখবা TMV হচ্ছে তামাকের রোগ সৃষ্টি করে, PRSV হচ্ছে পেঁপের রোগ সৃষ্টিকারী। তাহলে এই দুইটা কিন্তু একটি RNA ভাইরাস পারতে হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিতে ডিএনএ ভাইরাস? দেখো আমরা তোমাকে একটু পড়াইছি, দেখো এই যে ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো, এই যে পড়াইছি না ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো, তাহলে নিচের কোনটি RNA ভাইরাস? তোমার অ্যান্সার হবে ভ্যাকসিনিয়া। তাহলে আমরা সবাই একটু কমেন্ট করো, আমাকে সবাই একটু কমেন্ট করো যে ডিএনএ ভাইরাসের যে নেমোনিক্সটা বললাম, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো। সবাই একটু কমেন্ট করো, আমি কমেন্ট চেক করব, আমি কমেন্টটা চেক করব, সবাই একটু কমেন্ট করতে থাকো, আমি কমেন্ট চেক করব। পরবর্তী অবজেক্টিভে চলে যাই, সবাই একটু পরবর্তী অবজেক্টিভের দিকে চলে যায়, সবাই আমাকে এই প্রশ্নগুলো অ্যান্সারটা একটু দিয়ে ফেলো তো, দেখি কে কে পারো। কোন বিজ্ঞানী টিএমভিকে, কি বলছি, কোন বিজ্ঞানী টিএমভিকে তামাক পাতা থেকে ক্লাস প্রক্রিয়ায় পৃথক করেন? দেখি এটা কে পারে। কোন বিজ্ঞানী টিএমভিকে তামাক পাতা থেকে পৃথক করেন? আমি এই প্রশ্নের অ্যান্সার খুঁজে পেতে চাই। কে আছে সেই লাকি ব্যক্তি? হু ইজ দ্য লাকি ওয়ান যে এই প্রশ্নের অ্যান্সার দিবে? আমি দেখি এই ব্যক্তিকে আমি খুঁজে পেতে চাই, কে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন যে কোন ব্যক্তি টিএমভিকে তামাক পাতা থেকে ক্লাসন প্রক্রিয়ায় পৃথক করেন। এখন আসো প্রথম প্রশ্ন, দেখো এখানে ক্লাসন প্রক্রিয়াটা আমি কেন বললাম। দেখো টিএমভি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এটা একটি ভাইরাস। তাহলে আমি বলছি ভাইরাসটা ক্লাসিত হয়, যেহেতু ভাইরাস ক্লাসিত হয় সেহেতু ভাইরাসকে অবশ্যই আমার ক্লাসন প্রক্রিয়ায় পৃথক করতে হবে। তাহলে ভাইরাসকে আমি ক্লাসন প্রক্রিয়ায় পৃথক যদি করি, এই ব্যক্তিরা কে? তার নাম হচ্ছে স্ট্যানলি। তার নাম কি? স্ট্যানলি। এই জন্য স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। মনে রাখবো স্ট্যানলি হচ্ছে স্ট্যান্ড করে দাঁড়ায় আছে। যদি কোনো জিনিস স্ট্যান্ড করে দাঁড়ায় থাকে, সে ক্লাসন প্রক্রিয়ায় জিনিসটাকে পৃথক করছিল, তাহলে স্ট্যানলি হচ্ছে তামাক পাতা থেকে এটাকে পৃথক করেন। পরবর্তী প্রশ্ন, কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? এটা দেখি কে পারো, কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? আমরা ডিএনএর উদাহরণগুলো পড়ছিলাম, কি পড়ছিলাম? সেটা হচ্ছে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো। তাহলে ভ্যাকসিনিয়াটা কিন্তু তোমার ছিল একটা কি ভাইরাস? ভ্যাকসিনিয়া ছিল একটা ডিএনএ ভাইরাস। টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। তাহলে এটা তোমার ডিএনএ না, বাদ। তোমার রিও ভাইরাস, এটা আরএনএ ভাইরাস, এটা বাদ। কালিফাস, দেখো কলিফাস এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। কলিফাস এটা একটা ডিএনএ ভাইরাস, যেটা উদ্ভিদ পাওয়া যায়। কলিফাস একটা ডিএনএ ভাইরাস। এখন প্রশ্ন হচ্ছে যে ডিএনএটা আসলে কি হয়? তো আমরা সবাই জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। সো ভ্যাকসিনিয়া একটি দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস। কিন্তু ডিএনএ কি একসূত্রক হওয়া সম্ভব? কিছু কিছু সময় সম্ভব। পৃথিবীর কোনো জিনিসই স্বতন্ত্র নয়, প্রতিটা জিনিসের এক্সেপশন থাকে। ঠিক তেমনি ডিএনএ তো একটা এক্সেপশন আছে। ডিএনএ যদি একসূত্রক হয় তখন সে ভাইরাসকে বলা হয় একসূত্রক ডিএনএ ভাইরাস। সেটার উদাহরণ হচ্ছে কালিফাস। তাহলে তোমার অ্যান্সার হবে কোনটি একসূত্রক ডিএনএ ভাইরাস বলা হয়? সেটা হচ্ছে কালিফাস। এইটুকু আমরা পারবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? দেখো আমরা একটু সহজের দিকে আগাই। আমরা জানি তোমার এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনো
ডেফিসিয়েন্সি ভাইরাস যেটা মানবদেহে আঘাত করে, সো এটা তোমার প্রাণীদেহে এটা বাদ। ফ্লাভি ভাইরাস এটাও মানবদেহে করে, এবং টিটু ভাইরাস এটাও মানবদেহে। তাহলে কোনটি উদ্ভিদ ভাইরাস, সেটা হচ্ছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। আমরা জানি টোবাকো মানে হচ্ছে তামাক পাতা, একটা গান আছে না, তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও। সো এরকম তামাককে ধরবো এবং তামাককে ছাড়বো, কাঁধ দিয়ে ছাড়বো, ভাইরাস দিয়ে। সেই ভাইরাসটার নাম কি? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস একটি উদ্ভিদ ভাইরাস। আমরা এটা পারবো, উদ্ভিদ ভাইরাসের উদাহরণ কোনটি? টোবাকো মোজাইক ভাইরাস। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিওফাজ এক প্রকার কি? দেখো, ব্যাকটেরিওফাজ এক প্রকার কি, এই জিনিসটা প্রত্যেকে একটু কমেন্ট করো তো, আমি কমেন্টগুলো চেক করবো, তবে প্রত্যেকে একটু কমেন্ট করো, ব্যাকটেরিওফাজ এক প্রকার কি। দেখো আমি একটু সহজ করে দিই, কোনো শব্দের লাস্টে যদি ফাস কথাটি থাকে, আমি কি বলছি, কোনো শব্দের লাস্টে যদি ফাস কথাটি থাকে, এর মানে হচ্ছে টু ইট বা খাওয়া। মানে ফাজ মানে হচ্ছে কোনো কিছু খাওয়া, ভক্ষণ করা। যেমন ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, তোমার সায়ানোফাজ মানে সায়ানো ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, মাইক্রোফাজ মানে ছত্রাককে ভক্ষণ করে। অর্থাৎ যদি কোনো শব্দের লাস্টে ফাজ কথাটি থাকে, এর মানে হচ্ছে সে কোনো কিছুকে ভক্ষণ করে, এটুকু বুঝছি। তেমন আমরা পড়ছিলাম ফ্যাগোসাইটোসিস বা ফাজ, ওখান থেকে শব্দটি আসছে। সো ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এমন ধরনের ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিয়াকে মারতে হলে তোমার লাগবে ভাইরাস, এই জন্য ব্যাকটেরিওফাজ হচ্ছে কি? এক প্রকার ভাইরাস। খুব ইম্পর্টেন্ট, এটা রাজশাহী বোর্ড 16 সালের কোশ্চেন, সিলেট বোর্ড 15 প্রশ্ন। পরবর্তী অবজেক্টিভ আমরা চলে যাই, আমরা গুটি গুটি পায়ে আগাই। কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? দেখো বাচ্চারা, মাজেদা ম্যাডামের বইতে এই প্রশ্নটা ছিল এবং আমরা এটাকে তোমাকে পড়াইছি। আমরা একটু সামনের দিকে আগায় যাই। দেখো বলছে কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়। আমি তোমাকে একটু আগে বলছি ভাইরাস কি কোনো কোষ, তোমরা বলছো না ভাই ভাইরাস কোনো কোষ নয়, ভাইরাস কোনো কোষ নয়। এখন নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? এখন এই প্রশ্নের অ্যান্সার কে দিবা আমাকে দেখি, এই প্রশ্নের অ্যান্সারটা কে দিতে পারো আমাকে একটু বলো, যে নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়, এটা আমাকে কে দিতে পারো একটু বলো দেখি। এই প্রশ্নের অ্যান্সারটা কে দিতে পারবা আমাকে একটু বলো, যে এই প্রশ্নের অ্যান্সারটা কে দিতে পারবা, আমি তার জন্য নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়। দেখো নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়, এটা আমার কে দিতে পারো দেখি। আমি তোমাকে বলছিলাম ভাইরাস হচ্ছে একটি অকোষীয়, যেহেতু সেটা অকোষীয়, ফলে এখানে কোষের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে না, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানি। তাহলে যেহেতু কোনো কোষের বৈশিষ্ট্য থাকবে না, তাহলে ভাইরাস কোনো নির্দিষ্ট কোষ নয়, শেষ। আচ্ছা, কোষ যেহেতু নয়, ফলে এখানে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের কোনো কথা উচিতই না আসা। কিন্তু এখানে বলছে ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান, এটা জীবনও সম্ভব নয়। তার মানে কোনই কোষের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান। কারণ ভাইরাস হচ্ছে কোনো কোষ নয়, যেহেতু কোনো কোষ নয়, ফলে এখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কিছুই মানে তোমার সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস বলো কিছুই থাকবে না। যেহেতু কিছুই থাকবে না, ফলে এখানে প্রোটোপ্লাজম থাকার কোনো সম্ভাবনাই নাই, ফলে এখানে প্রোটোপ্লাজম বিদ্যমান কথাটাই ভুল। ইহা অতি আনুবীক্ষণিক কথা সত্য, নির্দিষ্ট কোষ নেই যেমন সত্য, ইহা অতি আনুবীক্ষণিক, এই কথাটাই সত্য। আমি তোমাকে বলছিলাম যে ভাইরাসের তোমার মধ্যে কি থাকে না, কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, এর মানে তার শক্তি তৈরি হবে না, যদি শক্তি তৈরি হবে না, ফলে বৃদ্ধিও হবে না, বৃদ্ধি যেহেতু হবে না, তার মানে সে জীবের বাইরে, সে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। কিন্তু ভাইরাস কি সবসময় নিষ্ক্রিয় থাকে? তাহলে করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকে এত শক্তিশালী কাজ কীভাবে করে? অর্থাৎ ভাইরাস যখন হিউম্যান বডিতে ঢোকে, তখন তার সকল লক্ষণ গুণ প্রকাশ পায়। অর্থাৎ যখন একটা মানুষ, ওই যে একটা কথা আছে না, যে মানে হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, ঠিক তেমনি মানুষ যখন কাদায় পড়ে, অর্থাৎ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তখন চামচিকায় ভাইরাস আমাদের লাথি মারা শুরু করে। অর্থাৎ সজীব দেহের মধ্যে ভাইরাস তার বংশবৃদ্ধি করতে পারে, অর্থাৎ কোষে বংশবৃদ্ধি করতে পারে, এটাও সঠিক। তাহলে তোমার সঠিক নয় কোনটি, সেটা হচ্ছে ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান, কথাটি সঠিক নয়। পরবর্তী প্রশ্ন দেখো, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন? এটা খুবই বিখ্যাত একজন মানুষ, আমরা ইনার সম্পর্কে অনেক কিছু পড়ছি, 9-10 রিয়ারেন্স পড়ছি, অনেক কিছু পড়ছি। লুই পাস্তুর, খুবই ইম্পর্টেন্ট, যে জলাতঙ্কের টিকা আবিষ্কারকের জন্য বিখ্যাত কে? লুই পাস্তুর। তোমার এটা মনে রাখতে হবে, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন, তার নাম হচ্ছে লুই পাস্তুর। পরবর্তী প্রশ্ন, বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবকে? বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবকে? দেখো শব্দটি একটু ভাঙো, বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক মানে কম্পালসারি,
অর্থাৎ পরজীবী মানে পরের উপর জীবন ধারণ করে। যে দেখো ভাইরাসের যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, মানে কোনো শক্তি হবে না, পুষ্টি হবে না, মরে যাবে, নিষ্ক্রিয়। বাট সে যখন জীবদের ভিতরে থাকে তখনই কিন্তু সে সক্রিয় হয়। অর্থাৎ তাকে বেঁচে থাকতে হলে অপরের সাহায্য দরকার, এবং এটা মাস্ট দরকার, এবং এটা বাধ্যতামূলকভাবে দরকার। এজন্যই তোমার বাধ্যতামূলক পরজীবী বলা হয় ভাইরাসকে। তাহলে সবাই একটু কমেন্ট করো যে বাধ্যতামূলক পরজীবী বলা হয় কাকে। সবাই কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। সবাই কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টগুলো চেক করব যে বাধ্যতামূলক পরজীবী বলা হয় কাকে। সবাই কমেন্ট করতে থাকো। আমার এবারের পরবর্তী যে 11 থেকে 13 নম্বর প্রশ্নের অবজেক্টিভের সবাই কমেন্ট করতে থাকে, আমি কমেন্ট সবার তো চেক করব। পরবর্তী প্রশ্ন যে ভাইরাস শব্দের অর্থ কি। আমরা সবাই জানি ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, এটা তোমরা সবাই জানো। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, এটা তোমার আজিবুস স্যারের বইয়ের প্রশ্ন। ভাইরাস দেহে কি দ্বারা গঠিত। আমি তোমাকে একটু আগে বলছি ভাইরাস হচ্ছে একটি গ্যাসের ট্যাবলেটের সমান। গ্যাসের ট্যাবলেটের মাঝখানে থাকে একটি ট্যাবলেট, উপরে থাকে একটা আবরণ। ওই যে ট্যাবলেট যেটা, ওইটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। ওটা হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। যদি ডিএনএ দিয়ে গঠিত হয় সেটাকে বলা হবে ডিএনএ ভাইরাস, যদি আরএনএ দিয়ে গঠিত হয় সেটাকে বলা হবে আরএনএ ভাইরাস। আর ওই যে প্রোটিন আবরণ থাকে। তাহলে আমাকে যদি বলে ভাইরাস আসলে কয়টি জিনিস দিয়ে গঠিত, তোমার অ্যান্সার হবে দুইটি। একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। একটি নিউক্লিক অ্যাসিড আর একটি হচ্ছে প্রোটিন। পরবর্তী প্রশ্ন, কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়। এইটা প্রশ্নের অ্যান্সার কে দিতে পারবা? কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়। দেখো প্রশ্নের পেজটা কোথায়। আরএনএ অল টাইম এক সূত্রক। আরএনএ অল টাইম কয় সূত্রক? এক সূত্রক। ডিএনএ অল টাইম কয় সূত্রক? দ্বিসূত্রক। কিন্তু বলছে দ্বিসূত্রক আরএনএ, দ্যাটস এক্সেপশন। এখন আসো আমরা একটু দেখি। ব্যাকটেরিওফাজ, রিওভাইরাস, কালিফাজ। আমরা কলিফাজকে বলছিলাম এক সূত্রক ডিএনএ ভাইরাস, তাহলে এটা বাদ হলো। ইনফ্লুয়েঞ্জা একটা আরএনএ ভাইরাস, এটা আমরা জানি। কিন্তু আরএনএ যেহেতু ভাইরাস, সেটা এক সূত্রক হওয়ার কথা। বাট দ্বিসূত্রক হচ্ছে তোমার তোমার রিও ভাইরাস। মনে রাখবা, রিও ভাইরাস হচ্ছে একটি দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। তাহলে তোমরা দুইটা জিনিস একসাথে কমেন্ট করো। এক সূত্রক আরএনএ মানে ডিএনএ ভাইরাসের নাম কি, আর দ্বিসূত্রক আরএনএ ভাইরাসের নাম কি। প্রত্যেকে একটু এটা কমেন্ট করতে থাকো। এবার গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জন্য দায়ী কোনটি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জন্য দায়ী কোনটি। দেখি একটু কমেন্ট করো তো, গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জন্য দায়ী জীবাণু কোনটি। দেখো আমরা একটু ভাঙি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু গরুর ফুট অ্যান্ড মানে এই রোগের জন্য দায়ী না, এটা আসলে ভাইরাস দ্বারা হয়। প্রোটোজোয়া তো না, প্রোটোজোয়া আরেক ধরনের অণুজীব, বাদ। ব্যাকটেরিয়া হবে না, এস্কেরশিয়া কোলাই এটা একবারে ব্যাকটেরিয়াটাও বাদ। তাহলে হবে হচ্ছে ভাইরাস। তাহলে গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জন্য দায়ী কে? ভাইরাস। PRSV রিং স্পট ভাইরাস, প্যাপায়া রিং স্পট ভাইরাস, প্যাপায়া রিং স্পট ভাইরাসের আকৃতি কীরূপ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, প্যাপায়া রিং স্পট ভাইরাস, এটার আকৃতি কেমন। এটা যদি আমি একটু দেখাই, এই যে মনে করেন একটা পেঁপে গাছ রাখলাম, সেখানে এই একটা স্পট দাগে দেখা যায়, স্পট দাগে দেখা যায়, স্পট দাগ দেখা যায়, এই যে স্পট দাগ দেখা যায়, স্পট দাগ দেখা যায়। দেখো প্রত্যেকটা স্পট একটা দণ্ডের মতো দেখা যাচ্ছে, প্রত্যেকটা স্পট একটা দ্বন্দ্বের মতো দেখা যাচ্ছে, প্রত্যেকটা স্পট একটা দ্বন্দ্বের মতো দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে দণ্ডাকার ভাইরাস। তাহলে পরীক্ষা যদি আসে PRSV একটি কী ধরনের ভাইরাস? দণ্ডাকার ভাইরাস। এখন আমরা একটু চিন্তা করব যে ব্যাঙাচি ভাইরাসগুলো কোনগুলো, ডিম্বাকৃতির ভাইরাসগুলো কোনগুলো। দেখো ব্যাঙাচি আকৃতির ভাইরাস হচ্ছে যত T2, T4, T6। অর্থাৎ মনে রাখবা, ব্যাঙের মতো আমরা তিরিং বিড়িং করে নাচি। আমরা কিসের মতো নাচি? ব্যাঙের মতো তিরিং বিড়িং করে নাচি। তিরিং মানে T2, বিড়িং T4, T6। তাহলে তিরিং বিড়িং করে নাচানাচি করলেই তারা ব্যাঙাচি। সবাই একটু মেনশন দাও দি, তোমার কোন ফ্রেন্ড এরকম তিরিং বিড়িং করে নাচে। ওই যে তিরিং বিড়িং করে নাচে, ওকে দেখলেই বলবো তুই তো একটা ব্যাঙ, কারণ ব্যাঙরা কী করে? তিরিং বিড়িং করে নাচে। অর্থাৎ T2, T4, T6 সবই হচ্ছে ব্যাঙাচি আকৃতির। এবার আসবো ডিম্বাকৃতির কারা। দেখো ডিম্বাকৃতির হচ্ছে আমার খুব পছন্দ ছিল ডিম, আমার ডিম খাওয়া খুব পছন্দ। তুমি জানো কিনা, তুমি আমার কাছে একটা ডিম আনবা, আমি সেই ডিম খাবো, এবং এর বিনিময়ে তোমাকে আমি একটা ডায়মন্ড দিব। তুমি আমার কাছে একটা ডিম এনে দেখো, আমি তোমাকে একটা ডায়মন্ড দিব। এবং আমার কোন ডিম পছন্দ তুমি জানো কিনা? আমার কিন্তু বাংলাদেশি ডিম পছন্দ না, আমার পছন্দ বাংলাদেশ ক্রস করে বাইরের দেশ, ইন্ডিয়ার ডিম পছন্দ। আমি কোন দেশের ডিম পছন্দ করি? ইন্ডিয়া। কোন ডিয়া? ইন্ডিয়া। বলছে কি বলতো? ইন্ডিয়া। কোন ডিয়া? ইন্ডিয়া। ইন মানে ইনফ্লুয়েঞ্জা, ডিয়া মানে ডিম্বাকার। ফলে ডিম্বাকৃতির ভাইরাসের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে দেখো ডিম্বাকৃতি ভাইরাসের নাম কি? ইনফ্লুয়েঞ্জা। ডিম্বাকৃতি ভাইরাসের নাম কি? ইনফ্লুয়েঞ্জা। ডিম্বাকৃতি ভাইরাসের নাম কি? ইনফ্লুয়েঞ্জা। এইটুক গেল। এখন হচ্ছে গোলাকৃতির ভাইরাসটা জিনিসটা কি। মনে করো আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডকে আমরা এইভাবে পচাতাম যে, আমার একটা স্টুডেন্ট ছিল, মানে একটা ফ্রেন্ড ছিল, এভাবে এইভাবে পচাতাম যে আমার ওই ফ্রেন্ড হচ্ছে সব কিছুতে নেগেটিভ, সব কিছুতে নেগেটিভ, একমাত্র সে হচ্ছে HIV পজিটিভ।
সব কিছুতে নেগেটিভ, এইচআইভি পজিটিভ। এখন এইচআইভি পজিটিভ হওয়ার পর সে তো খুব দুঃখে কষ্টে আমার কাছে ফোন দিছে যে বন্ধু আমার তো এইচআইভি হয়ে গেছে, এখন কী করা যেতে পারে। আমি বলছি তুমি এখন ডাক্তার দেখাতে যাও। সে বলছে আমি কোন ডাক্তার দেখাতে যাবো? তখন আমি বললাম একজন ডাক্তার আছে আমাদেরই স্যার, তার নাম হচ্ছে টিপু স্যার। তার নাম কি স্যার? টিপু স্যার। কি স্যার? টিপু স্যার। তার নাম হচ্ছে টিপু স্যার। এখন সেই টিপু স্যারের কাছে যাবে, কেন যাবে? কারণ টিপু স্যার এইচআইভির ডাক্তার। তাহলে টিপু স্যার কিসের ডাক্তার? এইচআইভি ডক্টর। তাহলে টিপু স্যার কিসের ডক্টর বলো? এইচআইভি ডক্টর। টিপু মানে টি মানে টিআইভি, টি মানে কি? টিআইভি। পু মানে হচ্ছে পোলিও, পু মানে কি? পলিও। সার মানে স্ফেরিক্যাল বা গোলাকৃতির, আর এইচআইভি মানে এইচআইভি, ডক্টর মানে ডেঙ্গু। তাহলে পরীক্ষায় যদি আসে গোলাকৃতির কোনটি? গোল আকৃতির। টিপু স্যার এইচআইভি ডক্টর, টিআইভি পোলিও, স্যার গোলাকৃতির, এইচআইভি মানে এইচআইভি, ডক্টর মানে ডেঙ্গু। তাহলে টিপু স্যার এইচআইভি ডক্টর, সেখান থেকে আমরা গোলাকৃতির বৈশিষ্ট্যগুলো পারলাম। আর দণ্ডাকৃতির হচ্ছে তাহলে এইটা। আর এর সাথে আরেকটা মনে রাখবা এটিএম। এ মানে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, আর মামস। তাহলে এতটুকু আমরা পারবো। তাহলে আমরা কি শিখলাম? ব্যাঙাচির মতো তিরিং বিরিং করে নাচানাচি করবো, সেটা হচ্ছে T2046। ইন্ডিয়ার ডিম খাবো, ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার। এইচআইভি হয়েছিল কার কাছে গেছিলাম? টিপু স্যার। টিপু স্যার কিসের ডক্টর? এইচআইভি ডক্টর। টিআইভি পোলিও, স্যার মানে স্ফেরিক্যাল বা গোলীয়, এইচআইভি ডক্টর মানে ডেঙ্গু। আর দণ্ডাকৃতির হচ্ছে এটিএম। এটিএম বুথের সামনে যে তুমি দণ্ডাকার হয়ে দাঁড়ায় থাকবা, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। পরবর্তী প্রশ্ন, মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? সবাই একটু একটু বলো তো, মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? বসন্ত রোগের জন্য দায়ী কোনটি? বসন্তকালও চলে আসবে সামনে, শীতকাল চলে আসবে, সবাই একটু বলো বসন্ত রোগের জন্য দায়ী কোনটি? বসন্ত রোগের জন্য দায়ী হচ্ছে, দেখো একটু সহজে বলি মজা করে, সেটা হচ্ছে বলো তো কোন ঋতুটা সবচেয়ে ভালো? একটা গান আছে না, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সো এটা কিন্তু বলা যায়, এটা কিন্তু মেঘলা দিন বর্ষাকাল ভালো, কিন্তু বর্ষাকালের চাইতে আরও ভালো ঋতু হচ্ছে বসন্তকাল। বসন্তকাল কিন্তু আমাদের জীবনে খুব ভেরি গুড বা ভেরি মানে একটা ভালো সিজন বা ভেরি গুড একটা সিজন, মানে ভেরি গুড সিজন, তাই না? বসন্তকাল আমরা ওই সময় কোকিলও গান গায়, আমরাও গান গাই, সবাই গান গাই। তার মানে বসন্তকালের সাথে ভেরি কথাটা থাকবে, ফলে ভেরি ওলা মানে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি ওলা, বসন্ত একটি ভেরি গুড। সো যদি বলে মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি, তোমার অ্যান্সার হবে ভেরি ওলা। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? আমি একটু আগে এখানে পড়াইছি, এটিএম আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। আলফা টোবাকো মামস, আলফা টোবাকো মামস দণ্ডাকার, ফলে টোবাকো মোজাইক ভাইরাস একটি দণ্ডাকার ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস একটি কী ধরনের ভাইরাস? দণ্ডাকার ভাইরাস। ব্যাঙাচি ভাইরাস কি? ব্যাঙের মতো ত্রিং বিরিং করে নাচানাচি করে। T2046। গোলাকার হচ্ছে টিপু স্যার এইচআইভি ডক্টর, টিআইভি পোলিও স্ফেরিক্যাল এইচআইভি ডক্টর। আর তোমার বাকিটা তো ঘনক্ষেত্রকারীটা পারবো। পরবর্তীতে চলে যাও, আমরা একটু কমেন্টটা চেক করি, অনেকক্ষণ তো পড়ালাম, কমেন্ট একটু চেক করি, কমেন্টে কী অবস্থা পোলাপানদের। সবাই একটু আমাকে কমেন্ট করতে থাকো, সবাই একটু কমেন্ট করতে থাকো, আমি কমেন্টগুলো চেক করব। পরবর্তী অবজেক্টিভের দিকে চলে আসো, ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? দেখো ওই যে ঘুরে ফিরে আমরা ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি, এটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখো ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি, প্রথম পয়েন্ট হচ্ছে ভাইরাসে বলছে আদিকোষী, ভাইরাসের বিপাক ঘটে, ভাইরাসের ডিএনএ আরএনএ উপস্থিত, বা ভাইরাসের এই বিভিন্ন কথাগুলো বলছে। এখন আমাদের কথা যে ভাইরাসে কোনটি উপস্থিত সেটা আমরা একটু দেখব। তার আসো যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি। প্রথম পয়েন্ট বলছে ভাইরাস আদিকোষী। আমি তোমাকে প্রথমে একটা কথা বলছি, ভাইরাস কোনো কোষ নয়, অর্থাৎ ভাইরাস অকোষীয়, ফলে আদিকোষীয় হওয়া সম্ভব নয়, এটা বাদ। আমি বলছি ভাইরাসে কোনো প্রকার নিউক্লিয়াস নাই, যেহেতু নিউক্লিয়াস নাই ফলে কোনো বিপাকও ঘটবে না, ফলে বিপাক ঘটে কথাটি ভুল। আমি বলছি ভাইরাসে নিউক্লিক অ্যাসিড থাকে, তার মানে ডিএনএ অথবা আরএনএ। আমি বলছি ডিএনএ অথবা, আমি ও বলি নাই। ও মানে কি? ও মানে ডিএনএ আরএনএ একসাথে উপস্থিত থাকা সম্ভব নয়। একই সাথে একটা ছেলে আর একটা মেয়ে, একই সাথে একটা ছেলের বুদ্ধি, একটা মানুষের দিয়ে একই ছেলে মেয়ে বৈশিষ্ট্য থাকা সম্ভব, সে স্বাভাবিক না, সে অস্বাভাবিক। ফলে এর অস্বাভাবিক জিনিস আমরা এখানে আনবো না। ফলে ডিএনএ আরএনএ একসাথে উপস্থিত না, যদি এটা উপস্থিত হয় সেটা অস্বাভাবিক হয়ে যাবে, অস্বাভাবিক নট অ্যান এক্সাম্পল। ফলে ডিএনএ আরএনএ একসাথে থাকতে পারে না, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। ডিএনএ থাকলে তাকে বলা হবে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে তাকে বলা হবে আরএনএ ভাইরাস। সহজ, পারবো। তাহলে বাধ্যতামূলক পরজীবী, সেই ছোট থেকে লাফাইতে আসতেছি, বাধ্যতামূলক পরজীবী সবাই জানি, এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভাইরাসের মাথার
দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয়? দেখি এটা একটু জানো তো, ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণ। আমি তোমাকে দেখাইছিলাম ভাইরাস হচ্ছে একটি গ্যাসের ট্যাবলেট, তার মাঝখানে ট্যাবলেট থাকবে, তার উপরে ভ্যালভ্যাল ভ্যালভ্যাল করে তাকায় থাকবে তোমার হচ্ছে একটি দ্বিস্তরী আবরণ। এই দ্বিস্তরী প্রোটিন আবরণকে বলা হয় কি? বলা হয় ক্যাপসিড। কীভাবে মনে রাখবো? একটি ওষুধের বাইরের আবরণকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুল যেমন বাইরের দিকে আবরণ করে রাখে না, সো ঠিক তেমনি এটাও ক্যাপসিড ক্যাপসুল ক্যাপসিড ক্যাপসুল, ফলে বাইরের প্রোটিন নির্মিত আবরণকে বলা হয় ক্যাপসিড। পারবো। প্রিয়ন্স হলো কি? প্রিয়ন্স হলো কি? খুবই দেখো, প্রিয়ন্স প্রিয়ন্স দেখতে প্রথম অক্ষর প্রিয়, প্রিয় একটা কথা আছে, প্রিয় কি কারো প্রিয় মানুষ কিনা জানি না। সো প্রিয়ন্স, দেখো প্রিয়ন্স জিনিসটাকে দেখো, প্রিয়ন্স শব্দটাকে আমি একটু মজা করে পড়াই। সেটা হচ্ছে প্রিয়ন্সের মধ্যে দেখো একটা ওয়ার্ড আছে প্রি, আবার লাস্টে আছে স, আর বাকি অন বাদ দিয়ে দাও। তাহলে প্রি আর স আছে, এই স দিয়ে আমি বলবো সংক্রামক, স দিয়ে আমি বলবো সংক্রামক, আর প্রি দিয়ে বলবো হচ্ছে প্রোটিন। তাহলে আমি কি বলতে পারি? সংক্রামক প্রোটিন ফাইব্রিল। সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে বলা হয় প্রিয়ন্স। কি বললাম? সবাই একটু রিপিট করো তো। সংক্রামক সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে বলা হয় প্রিয়ন্স। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এজন্য এটা খুবই প্রশ্ন আসে, 1 মার্কের প্রশ্ন এসএসসি পরীক্ষা দেখবে চলে আসবে। প্রিয়ন্স কি? তোমার অ্যান্সার হবে সংক্রামক সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে বলা হয় প্রিয়ন্স। এটুকু মনে রাখতে হবে, সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে কি নামে ডাকা হয়? প্রিয়ন্স। তো সবাই একটু আমাকে এই স্লাইডের যে অবজেক্টিভগুলো আছে, সবাই একটু ম্যারাথন ক্লাসের এই স্লাইডের অবজেক্টিভগুলো একটু সলভ করো। কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? আমি তোমাকে এটা পড়াইছি। কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায় এটা আমি পড়াইছি। রিও ভাইরাস, এটা আবার বলার কিছু নাই, যে জিনাসপুর বোর্ড 15-এর প্রশ্ন। ফাজ কোন দেশি শব্দ? দেখো তো, বলো তো ফাজ কোন দেশি শব্দ? ফাজ কোন দেশি শব্দ? ফাজ কোন দেশি শব্দ? এটা কে পারবে? আমি দেখি। ফাজ কোন দেশি শব্দ? কমেন্ট করো যে ফাজ কোন দেশি শব্দ। ফাজ কোন দেশি শব্দ? দেখি একটু কমেন্ট করো। ফাজ কোন দেশি শব্দ? বায়োলজির ম্যাক্সিমাম শব্দ কিন্তু গ্রিক বা ল্যাটিন থেকে আসা, তাহলে ফাজ হচ্ছে একটি গ্রিক শব্দ। ফাজ কী ধরনের শব্দ? গ্রিক শব্দ। তাহলে পরীক্ষায় আসে ফাজ কোন ধরনের শব্দ? তোমার অ্যান্সার হবে গ্রিক শব্দ। এবার পেপের রিং স্পট ভাইরাসের রোগের জীবাণু কোনটি? দেখো, রিং স্পট আমি একটু আগে পড়াইছিলাম যে PRSV, পাপায়া পাপায়া রিং স্পট ভাইরাস। তাহলে পেপের রিং স্পট ভাইরাস হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। এটি একটি টন্ডাকৃতির ভাইরাস, আমরা একটু আগে পড়াইছি, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে TMV কোথায় হয়? টোবাকো মোজাইক ভাইরাস কোথায় হয়? তামাক পাতা। ওই যে তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। সো আমরা তামাক ধরবো না, তামাক ছেড়েই দিব, কারণ তামাক খেলে কিন্তু জীবাণু থাকতে পারে। সেই জীবাণুর নাম কি? ভাইরাস, যার নাম কি? টোবাকো মোজাইক ভাইরাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডিএনএ ভাইরাস? আমি এটা অনেকবার চিল্লাইছি ডিএনএ ভাইরাস নিয়ে, যে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া এলো, ফলে ভ্যাকসিনিয়া হচ্ছে তোমার একটি, ভ্যাকসিনিয়া হলো তোমার একটি ডিএনএ ভাইরাস। পরবর্তী অবজেক্টিভের দিকে আমরা সামনের দিকে আগায় যাই। বাচ্চারা আমার সৈনিকেরা, তোমরা সামনের দিকে আগায় এই স্লাইডের যে অবজেক্টিভগুলো আছে তার অ্যান্সারগুলো বলে দেওয়া শুরু করো। আমি কমেন্টের দিক যাব, আমি একটু ওয়েট করতেছি, কমেন্টের দিকে যাবো। তোমরা এই স্লাইডের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া শুরু করো সৈনিকেরা, এই স্লাইডের প্রশ্নের অ্যান্সার দেওয়া শুরু করো। 25 নম্বর প্রশ্ন, সেটা কি আছে? ব্যাকটেরিওফাজ এক প্রকার কি? আমি এগুলো পড়াইছি। ব্যাকটেরিওফাজ এক প্রকার কি? এটা আমরা তোমাকে একটু আগে পড়াইছি। সেটা হচ্ছে এক প্রকার ভাইরাস, এটা আমরা পড়াইছি। পরবর্তী প্রশ্ন, SIT প্রযুক্তি ব্যবহৃত হয় কোন শিল্পে? SIT প্রযুক্তি ব্যবহৃত হয় কোন শিল্পে? দেখো তো, স্টেরাইল ইনসেক্টাইল টেকনোলজি ব্যবহৃত হয় কোন শিল্পে? এটা অবশ্যই কৃষি শিল্পে হবে। এটা কৃষি শিল্পের সাথে, ঔষধ বা বস্ত্র বা খাদ্যের সাথে রিলেটেড না। অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনরূপে প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম? অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না? দেখো, আমি তোমাকে একটা জিনিস শিখাই। অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, বায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ফলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এদের উপর কাজ করতে পারে, কিন্তু এরা ভাইরাসের উপর কোনোদিন কাজ করতে পারে না। তুমি ভাইরাল ফিভার যখন আক্রান্ত হও, মনে করো একটা ভাইরাল ফিভারে তুমি আক্রান্ত হইছো, সেটা মনে করো করোনা বা সামথিং, সেখানে অ্যান্টিবায়োটিক কাজগুলো হবে না, কারণ অ্যান্টিবায়োটিক সেখানে কোনো কাজই করবে না, কারণ অ্যান্টিবায়োটিক ভাইরাস মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবালের উপর কাজ করে, ভাইরাসের উপর কোনো অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। এটাই মনে রাখবা। যে তাহলে যদি বলা হয় যে কোনো একটা লোকের HIV হয়েছে, তাকে অ্যান্টিবায়োটিক খেলে হবে? লাভ নেই, কারণ এটা ভাইরাল, ফলে ভাইরালের উপর অ্যান্টিবায়োটিকের কোনো লাভ নেই। ওকে, পরবর্তী অবজেক্টিভে চলে যাই। সো এখন আসো, কোন ভাইরাসের আকৃতি পাউরুটির ন্যায়? আমরা একটু গুছায় বলি, সেটা হচ্ছে টিটু ফার্স্ট ছিল হচ্ছে ট্যাডপোল, ফলে এটা ব্যাঙাচি আকৃতির। তারপরে পোলিও, কোনটা আসলে তুমি দেখি যে পাউরুটির ন্যায় কোনটি? এটা আমাকে একটু কমেন্ট করতো যে পাউরুটির ন্যায় কোনটি, এটা একটু আমাকে কমেন্ট করতো যে পাউরুটির ন্যায় কোনটি ভাইয়া, পাউরুটির ন্যায় কোনটি, এটা একটু আমাকে কমেন্ট করো। দেখি, নাইস ক্লাস বাদন, ট্রিং বিরিং ডান্স সিনেহা মিম লেখছে ত্রিং বিরিং ড্যান্স, নাভিল লেখছে C28 গুড, ভ্যাকসিনিয়া গুড, ইউ আর এ ভেরি গুড বয়। সিনহা মিম, সরি সে তো গার্ল, সিনহা মিম সরি তুমি তো গার্ল, তোমাকে বয় বলে ফেলছি।
যদি তুমি মাইন্ড করে থাকো, মাইন্ড করলেও আসলে যায় আসে না। সো চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। এই স্লাইডের যে অবজেক্টিভগুলো আছে প্রত্যেকে সবাই একবার একটু সলভ করে ফেলো তো, তারপর আমি একটু সলিউশনের দিকে যাই। সবাই একটু একবারে সলিউশন করে ফেলো তো দেখি। সবার সামনে এইচএসসি পরীক্ষা, পোলাপান পোলাপান একবার একটু সলিউশন করে ফেলো আমার ভাইয়ারা। আমরা এখনও নাদান বাচ্চা। এমডি নাবিল বলছে, সামিরা ফারাইন বলছে 88, মাহজুবা নুরি বলছে সি ভ্যাকসিনিয়া। হায় হায়, তোমার তো আমার প্রোফাইল পিক একই। বাহ, তোমরা ক্লাসে প্রোফাইল পিকও দেখো। আচ্ছা অনি সিনা লেখছে। আচ্ছা এরপর আসো নিচের, এবার আমার পরবর্তী প্রশ্ন চলে যাই। কোনটি বহিস্থ আবরণবিহীন ভাইরাস? কোনটি বহিস্থ আবরণবিহীন ভাইরাস? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বহিস্থ আবরণবিহীন ভাইরাস কোনটি। তোমরা 29 নম্বর প্রশ্নের অ্যান্সার কে দিস আমি দেখি। 29 নম্বর প্রশ্নের অ্যান্সার কে দিছো? একজন বলছে টিএমভি, সবাই বলছে 29-এর ডি। গুড, তোমরা তো সব কিছু পারো। দেখো বহিস্থ আবরণ জিনিসটা কি, ওই যে কিছু কিছু জিনিস আছে তার বাইরে আমি কোনো আবরণ রাখলাম না, তাহলে সে হচ্ছে বহিস্থ আবরণবিহীন। এই বহিস্থ আবরণবিহীনকে আমরা মনে রাখবো কি দিয়ে? আমরা মনে রাখবো এইচআইভি দিয়ে। আমরা কী দিয়ে মনে রাখবো বহিস্থ আবরণবিহীন? সেটাকে বলবো এইচআইভি। আমরা বহিস্থ আবরণবিহীন ভাইরাসগুলো কীভাবে মনে রাখবো? এইচআইভি। এইচ মানে হচ্ছে হারপিস, এইচ মানে হচ্ছে হারপিস, আই মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর এইচআইভি মানে তো এইচআইভি। তাহলে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস তিনটি। কয়টি? তিনটি। কি কি? এইচ মানে হারপিস, আই মানে ইনফ্লুয়েঞ্জা, আর এইচআইভি মানে তো এইচআইভি। তাহলে কোন ক্যান্সার নয়? সেটা হচ্ছে টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে যারা ডি বলেছো তারা আসলে সঠিক অ্যান্সার দাতা। এই সঠিক অ্যান্সার দাতার জন্য আমার পক্ষ থেকে আছে কিয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি একটি বদনা, যেটা তুমি কখনোই পাবা না। এর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 29-এর ডি কমেন্ট করছো। পরবর্তী প্রশ্ন যে একটি পোষক কোষে অনুলিপন পদ্ধতিতে কতগুলো টি2 ভাইরাস গঠিত হয়? একটু কমেন্ট করো তো 29 এবং 30 নম্বর, যে একটি পোষক কোষে 30 নম্বর, একটি পোষক কোষে অনুলিপন পদ্ধতিতে কতগুলো টি2 ভাইরাস অনুলিপিত হয়? দেখো এটা আমরা জানি, সেটা হচ্ছে টি2 ভাইরাস তার একটা জীবনচক্র আছে। একটা নাম হচ্ছে তোমার, একটাকে বলা হয় হচ্ছে লাইটিক চক্র, আর একটা নাম হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্রে একবার হলে সেখানে 300টির মতো ভাইরাস মুক্ত হয়, ফলে এটার অ্যান্সার হবে 100 থেকে 300টি। ফলে লাইটিক চক্রে কতটি ভাইরাস মুক্ত হয়? 300টি। এজন্য অ্যান্সার হচ্ছে 100 থেকে 300টি। এটা কিন্তু লাইটিক চক্র। পরবর্তী প্রশ্ন, টি2 ফাজ ভাইরাসের দেহে প্রাপ্ত ডিএনএ দেহের মোট ওজনের কত শতাংশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যখন অফলাইনে পড়াই, আমার স্টুডেন্টদের ব্যাচে পড়াই, তখন আমার খুব একটা জিনিস খুব মজা লাগে। সেটা হচ্ছে আমি একটা প্রশ্ন সবাইকে কমন করি, সেটা হচ্ছে যে টি2 ভাইরাসের ডিএনএ অংশ কত পার্সেন্ট? এবং পোলাপান ওই টি2 যে আসলে ডিএনএ না আরএনএ এটা তাদের মনে থাকে না। তারা মনে রাখে যে 50%, তারা ডিরেক্টলি 50% মেরে দিয়ে আসে। কিন্তু টি2 যে আসলে একটা ডিএনএ ভাইরাস, এটা তোমার আগে মনে রাখতে হবে। তাহলে টি2 ভাইরাসে আরএনএর পরিমাণ কত পার্সেন্ট? 0%। তাহলে টি2 ভাইরাসের ডিএনএর পরিমাণ কত পার্সেন্ট? টি2 ভাইরাসের ডিএনএর পরিমাণ হচ্ছে তোমার কত পার্সেন্ট? টি2 ভাইরাসের ডিএনএর পরিমাণ 50%। এই তো গুড। দেখি 50% কে কমেন্ট করছো? 50% কোন বাচ্চা কমেন্ট করছো? আমার দেখি লক্ষ্মী বাচ্চারা কে কি কমেন্ট করলা। এই লক্ষ্মী বাচ্চারা কী কী কমেন্ট করছো দেখি। এই লক্ষ্মী বাচ্চারা তুমি 10 মিনিট 10 এমএসে এটা না কি লিখছো? আচ্ছা উম্মে সালমা কমেন্ট করছে, সামেরা খাতুন তারিন কমেন্ট করে 50%, জেসমিন খাতুন ব্যাত 31 সি, মাহজুবা নুরি 31 সি। গুড, এই তো সবাই কমেন্ট করছো। তাহলে লক্ষ্মী বাচ্চার মতো তুমি আমাকে কমেন্ট করে দাও তো, তাহলে টি2 ভাইরাসের দেহে প্রাপ্ত ডিএনএ কত অংশ? সেটা হচ্ছে 50%। তাহলে বাকি অংশ আসলে কি? সেটা হচ্ছে প্রোটিন, সেটার পরিমাণ কত পার্সেন্ট? 50%। পরবর্তী প্রশ্ন, টি2 ফাজ লেজে নিচে কোন এনজাইমটি উপস্থিত? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখি এই প্রশ্নের অ্যান্সারটা কে পারে, যে টি2 ফাজের লেজে কোন ধরনের এনজাইম উপস্থিত? তার নাম হচ্ছে, আমরা জানি যে টি2 ফাজ হচ্ছে এমন একটা জিনিস, এই যে টি2 ফাজ সে কী করে, একটি ব্যাকটেরিয়ার দেহের উপরে এখানে কাজ করে, মনে করি একটা ব্যাকটেরিয়াল দেহ, এর উপরে তোমার টি2 এসে কাজ করে। টি2 এসে কাজ করে এখানে তোমার আঘাত আনে, এই যে প্রাচীর, এই প্রাচীরটাকে সে ফেটে ফেলায় বা প্রাচীরটাকে ধ্বংস করে দেয় বা লাইসিস করে। লাইসিস থেকে একটা জিনিস আসছে, তার নাম হচ্ছে লাইসোজাইম। তাহলে পরীক্ষা যদি আসে টি2 ফাজের লেজে কোন এনজাইম উপস্থিত? তোমার অ্যান্সার হবে লাইসোজাইম। কোন এনজাইম উপস্থিত? লাইসোজাইম। দেখি কোন সহৃদয় ব্যক্তি আছেন যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন। আমি সেই সহৃদয় ব্যক্তিকে আমার পক্ষ থেকে একটি কিটক্যাট পুরস্কার দিব। দাও। আচ্ছা কমেন্ট করছে গুড। রিয়াদ কলেটোরিয়ান বলছে ডি, জেসমিন খাতুন বলছে ব্যাত 32 সি, সেজুদুল হুসাইন বলছে 32 সি। বাহ, তোমরা তো অনেক সুন্দর পারো, তোমরা তো আসলে সব বস।
বস, আমি এত বসের সামনে ক্লাস নিচ্ছি। পরবর্তী প্রশ্ন, পিআরএসবি কি আকৃতি কেমন, এটা আমি পড়াইছি, বলো তো। এই স্লাইডে যে অবজেক্টিভগুলো আছে সেগুলোর অ্যান্সার সবাই দ্রুত দিয়ে ফেলো বাচ্চারা, সবাই দিয়ে ফেলো। এই যে ক্লাস বাদ দিয়ে বাবুদের কাছে যাচ্ছ তাদেরকে মেনশন দিব, কিন্তু আমি তাদেরকে মেনশন দাও, সবাই ক্লাসে থাকবা, প্রত্যেকে ক্লাসে থাকবা। এবার দেখো পিআরএসবি মানে রিং স্পট ভাইরাস কোন ধরনের ভাইরাস, আমি পড়াইছিলাম, বলো এটা কোন ধরনের ভাইরাস, কমেন্ট করো দেখি কে কমেন্ট করতেছো। ও সরি, কালেক্টোরিয়ান, সরি। আচ্ছা, ফখরুজ্জামান তাসিন বলছে 33-এর এ, পড়াইছি চন্ডাকৃতির 33-এর এ, গুড। এমএসটি মনিকা আক্তার বলছে এ। উম্মে সালমা লাইসোজাইম নিয়ে পড়ে আছে, তুমি এখন আগাইতে পারোনি, জীবন যদি পেছায় যাচ্ছ। নাসিবা ইসলাম ঐশী বলছে 33-এর এ। ভাস্কর সর্দার 33-এর এ। এমএসটি মনিকা ইসলাম দণ্ডাকৃতি, দণ্ডাকৃতির বানান তো দ্বন্দ্বকৃতি লিখে ফেলছো, দ্বন্দ্বাকৃতি কি দ্বন্দ্ব আছে? ক্লাসে থাকবো স্যার, আমার বাবু নাই। শোনো, ওই যে আমার একটা কবিতা আছে, স্বরচিত কবিতা, কবিতাটি হচ্ছে আমার নাম হচ্ছে জেমস ফাহিম বাচ্চু। আমার নাম তোমরা জানো কিনা, আমার নাম হচ্ছে জেমস ফাহিম বাচ্চু। সো আমার একটি কবিতা হচ্ছে, সেটা হচ্ছে যে 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 রৌদ্রভাবে আমার তাপে পাপড়ি হবে ক্লান্ত, কি বললাম, কবিতা কিন্তু আজকে ভাইরাল হয়ে যেতে পারে। রৌদ্রভাবে আমার তাপে পাপড়ি হবে ক্লান্ত, কিছু ফুল যে রাতেও ফোটে সূর্য যদি জানতো। সো রৌদ্রভাবে আমার তাপে পাপড়ি হবে ক্লান্ত, কিছু ফুল যে রাতেও ফোটে সূর্য যদি জানতো। সূর্য মনে করে সকল ফুলই দিনে ফোটে, আমার উপস্থিতি ছাড়া কোনো ফুলের অস্তিত্ব নাই, কিন্তু পাথরকুচি গাছ সে কিন্তু রাতে খুলে দিনে বন্ধ হয়। অর্থাৎ পৃথিবীর প্রতিটি জিনিসেরই একটা না একটা সময় যে ক্ষয় হয়ে যায়, তার এক্সেপশন থাকে। সো এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, এক্সেপশন প্রতিটা জিনিসেরই থাকে। সো চলো পরবর্তী অবজেক্টিভে চলে যায়। অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে কোনটি? 34। অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে কে? অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে কে? দেখো কোনটি ধ্বংস করে, বলো কোনটি ধ্বংস করে? 34-এর অ্যান্সার দেখো, 34-এ ভাস্কর বলছে বি, মাহজুবা নুরি বলছে বি, গুড। দেখো আমি তোমাকে বলি, অ্যালকোহলে একটা এনজাইম থাকে, মানে জিনিস থাকে, তার নাম জাইমোফেজ। সো জাইমোফেজ ভাইরাস হচ্ছে অ্যালকোহলের তোমার শিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে, জাইমোফেজ। পরবর্তী প্রশ্ন, ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? ভাইরাসের বংশবৃদ্ধি করব, সেক্ষেত্রে আমার পোষকের কোন অংশটি ব্যবহৃত হবে? ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হবে? 35-এর অ্যান্সার দেখি, 35-এর অ্যান্সার কে বলছে? সি, গুড। মাহজুবা নুরি বলছে সি। 34-এ জেসমিন খাতুন বলছে বি। এই তো গুড, তোমরা তো প্রত্যেকে খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। তোমার সিনামিম বলছে সি, নাজিব ইসলাম ঐশী বলছে সি। আচ্ছা গুড, প্রত্যেকে খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। চলো পরবর্তী অবজেক্টিভে চলে যাই। টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন কে? টোবাকো মোজাইক ভাইরাস, আমি এটা পড়াইছি। টোবাকো মোজাইক ভাইরাস কে আবিষ্কার করেন, আমি তোমাদের এটা পড়াইছি। আমি তোমাদের একটা জিনিস পড়াইছি, দুইটা অবজেক্টিভ মনে রাখবা। আমি একটা অবজেক্টিভ আগে পড়াইছিলাম, সেটা ছিল হচ্ছে তোমার টিএমবিকে তামাক পাতা থেকে ক্লাসন প্রক্রিয়ায় কে আলাদা করেন, সেটা ছিল স্ট্যানলি। কিন্তু টোবাকো মোজাইক ভাইরাস থেকে আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হচ্ছে আইভানস্কি। এইভাবে মনে রাখবা, আবিষ্কারের মধ্যে আছে আ, আ আ আ আ আ আ, এই দেখো আবিষ্কারের আ, আইভানস্কির আ আ। সো টোবাকো মোজাইক ভাইরাসের আ আ আ আ দিয়ে মনে রাখো, আ দিয়ে কি মনে রাখবো? আবিষ্কার হচ্ছে আইভানস্কি। সো 36-এ মার্টিন বিজারিং না, মার্টিন বিজারিং না, 36-এর এ ভাস্কর সর্দার বলছে, 36-এর এ মাজুবা নুরি বলছে, 36-এর এ আ আ আ। এত আ দেওয়া যাবে না, আস্তে আস্তে, এত আ দিলে সমস্যা, এমনিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কোনটি ব্যাঙাচি আকৃতির ভাইরাস? আমি তোমাকে বলছি ব্যাঙের মতো তিরিং বিরিং করে নাচানাচি করবা, ফলে T2 T4 T6, ফলে এটা T2 ভাইরাস হবে। পারবো। 37। 38 নম্বর, মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে কি বলা হয়? বাচ্চারা 38 নম্বর একটা বিগ কোশ্চেন, এভরিওয়ান কমেন্ট। 38 নম্বর, মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে কি বলা হয়? দেখি 38 নম্বর কে পারে? 38 নম্বরের কোন সহৃদয় ব্যক্তি আছেন যে 38 নম্বর পারেন? 38 একজন বলছে সি, অনকো ভাইরাস। নাসিবা ইসলাম ঐশী আজকে অস্থির অ্যান্সার দিচ্ছে, সবগুলো টপ লেভেল অ্যান্সার। এই দীনবন্ধু বিশ্বাস, তুমি তো আমার বন্ধু থাকলা না, তুমি এ বললা কীভাবে? তাসিন ইসলাম ভুইয়ান বলছে বি। নাসিবা ইসলাম 29 বলতেছে। ও দেখো, মানবদের ক্যান্সার সৃষ্টিকারী, ক্যান্সারকে হচ্ছে অঙ্ক বলা হয়, অঙ্কোজিন। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অঙ্কোজিন, তাহলে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে বলা হবে অনকো ভাইরাস।
ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে কী বলা হবে? অনকোভাইরাস। এটুকু পারবো। পরবর্তী প্রশ্ন ক, খ, গ অথবা ঘ হবেই হবে। গুড, হবেই হবে। যে চলে যাওয়ার সে যাবেই, আর যে হওয়ার সে হবেই। সো একটা দিন মনে রাখবা, যেহেতু হওয়ার হবেই, রেইনবো ও সানাপ ভাইরাস প্রতিরোধে কোন উদ্ভিদ জাত থেকে হয়? রেইনবো আর সানাপ এটা আমরা জানি, এটা হচ্ছে পেপের রুইং স্পট ভাইরাস। তাহলে রেইনবো আর সানাপ দুইটা জাত, একটা হচ্ছে পিআরএসভি পি টাইপ আর পিআরএসভি এস টাইপ। তাহলে রেইনবো আর সানাপ আর পিস টাইপ এস টাইপ যেটা, সেটা হচ্ছে পেঁপেতে দেখা যায়। সো চলো পরবর্তী অবজেক্টিভে চলে যাই। ওকে, 29-39 বি। চলো পরবর্তী অবজেক্টিভ। মানুষের ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোন ভাইরাস? বলো তো, মানুষের ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোন ভাইরাস? দেখি এটা কে পারেন। আচ্ছা দেখি 40 নম্বর প্রশ্নের অ্যান্সার কোন ব্যক্তি পারেন। এটা কিন্তু কোনো বইতে নাই, এটা কিন্তু আলিম স্যারের বইতে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আলিম স্যারের বই থেকে অসংখ্য অবজেক্টিভ এসেছিল। এই যে উপহার চলে এসেছে, এই বাঙালি তো আমরা একটু উপহার পাইলে ভালো লাগে না? আমি কিন্তু উপহার টুপহার পাই, আমার ভালো লাগে। এই দেখো যে আজকে ক্লাসে মোস্ট অ্যাক্টিভ, তাকে আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জয় করলে আমাদের একটা বই, এই বইটা আজকে তাকে গিফট দিব। এই জন্য যে বেশি অ্যাক্টিভ দেখাবা তাকে কিন্তু এই বইটা পাবা। এই জন্য যারা এখনও অ্যাক্টিভ নাই, সবাই এখন যারা মনে করো শুয়ে পড়ে ক্লাস দেখতেছিলা, সে এখনই লাফ দিয়ে ওঠো। যারা মনে করে বসেছিলা তাহলে লাফায় লাফায় ওঠো, সবাই তিরিং বিরিং করে ক্লাস শুরু করে ফেলো, এই বই পেয়ে যাবা কিন্তু। দ্রুত চলে আসো। আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে আসলাম যে মানুষের ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোনটি? সেটা 40 বি, ফ্লাভি ভাইরাস। গুড, এই তো সবাই পারতেছো যে ব্যাকবোনের জন্য দায়ী কোনটি? ফ্লাভি। ব্যাকবোনের জন্য হচ্ছে ফ্লাভি হচ্ছে, এই দেখো দেখো এইভাবে দেখো, এইভাবে মনে রাখবা। দেখো ব্যাকবোনের লাস্টে কি আছে দেখো তো, বোন আছে। কি আছে? বোন। লাস্টে কি আছে বলো? বোন। ব্যাকবোন, ব্যাক মানে পিছনে, বোনের পিছনে। ভাই মানে বোনের পিছনে কে থাকে? বড়, মনে করো একটা বোন, একটা আমার যে ছোটো বোন, সেই ছোটো বোনের পিছনে আমি আছি না, আমি তার বড় ভাই হিসেবে থাকবো না? তাহলে বোনের পিছনে সবসময় কারা থাকে? ভাইরা থাকে না? এই দেখো ফ্লাভি ভাই, ভাই ভি আই ভাই, ফ্লাভি ভাই। দেখছো প্লাবি ভাই। এই দেখো ভাই শব্দের 3টা রূপ আছে। মেয়েরা মাঝে মাঝে ডাকে ভাই, এইটুকু একটা ভালো জিনিস। আবার বলে ভাইয়া, এটাও ভালো জিনিস। কিছু কিছু মেয়ে আবার বলে ভাইয়া মেলা টান দেয়। এই যেখানে ভাইয়া মেলা টান দেওয়া হয়, সেখানে আমার একটা কথা, প্রথমে বলে ভাইয়া, এরপরে হয় সাইয়া, এরপরে হয়ে যায় বিয়া। সো মেলা ভাইয়া বলে টান দিলে ওখানে সমস্যা। সেইভাবে মনে রাখবা, ব্যাক বোন, বোনের পিছনে মানে বড় বোনের পিছনে থাকে বড় ভাইরা, ভাই, এই জন্য ফ্লা ভাই ভেইয়াই ভাই। সো এটা মনে রাখবো। আচ্ছা, তাহলে এইটুকু আমরা পারলাম। পরবর্তী জিনিস, আমাকে বইটা দিয়েন ভাইয়া, জেসমিন খাতুন, বইটা খুব দরকার। আমি উম্মে সালমা, আমি। আচ্ছা, যে ভালো পারবা সেই বই পাবা। আমি তো দেবো। যাও সবাই কমেন্ট করতে থাকো, যে বেশি বেশি কমেন্ট করবে তাকে আমি বই দেবো। যাও, যে আমাকে বেশি বেশি কমেন্ট করবা, আমার কথা বলবা, তাকে বই দিব। যাও, ঠিক আছে, যাও সবাই, সবার প্রতি আমি হ্যাপি। ভাইরাসের প্রোটিনগুলো সংশ্লেষিত হয় পোষকের কোন অঙ্গাণুতে? আপনাকে কেউ ভাইয়া থেকে সাইয়া বানাইছে নাকি? এই এস ডিডি কি বলতেছে পোলাপান? ডিজে। আচ্ছা, বলতে থাকো। আচ্ছা, ভাইরাসের প্রোটিনগুলো সংশ্লেষিত পোষকের কোন অঙ্গাণুতে? কোষের আবরণীতে সংঘটিত হয়। আমরা এটা পারবো। সো আমাদের এই যে ভাইরাস টপিকটা শেষ হলো। আমরা কেবল ভাইরাস টপিকটা শেষ করলাম ম্যারাথন ক্লাসের। এবার আমরা চলে যাব ব্যাকটেরিয়াতে। সো ব্যাকটেরিয়াতে যাওয়ার আগে ছোট্ট একটা কবিতা দিয়ে বা ছোট্ট একটা টপিক দিয়ে আমরা একটু কথা বলে আসি। সেই কথাটি হচ্ছে আমি একটা উদাহরণ তোমাদের বলি বা একটা গল্প তোমাদের শেয়ার করি। সেই গল্পটা হচ্ছে যে, এই ভাইয়া আপনি ভালো, বইটা আমারে দিয়েন, রিয়াদ কালেকশন ভাইয়া 41 সি। আচ্ছা, গল্প হবে, আগে পড়ায়নি। আজ জেসমিন খাতুন বলছে 41 সি, নাসিবে ইসলাম ঐশী বলছে 42-এ। আমার দরকার বইটা ভাইয়া, আমার দরকার দরকার দরকার। এইভাবে কি আলাদাভাবে লেখা যাবে? ভাই আপনার ক্লাসটা দারুণ, শিয়া হাসিনা মিম গুড। তেল মারতেছে সবাই, বই পাওয়ার আশায় সবাই এখন সব তেল মারে। আপনার ক্লাস অনলাইনে অফলাইনে করার সুযোগ পেয়েছিলাম প্রমাণাত। গুড প্রমাণাত, থ্যাঙ্কস তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ক্লাস অফলাইনে করার জন্য আমি খুবই গর্বিত, আমি খুব গর্ববোধ করতেছি, এবং এর জন্য আমি আসলে মঙ্গল ঘুরে চলে ভাবতেছি। বলেন শুনি ভাইয়া, বইটা আমাকে দিয়েন। আচ্ছা ভাইয়া, বইটা আমাকে দিয়েন, আমার অনেক প্রয়োজন, অনেক। রাসেল দেওয়ান, বাহ, এতক্ষণ পরে জানতে পারলাম তোমার অনেক প্রয়োজন। জেসমিন খাতুন বলছে 42-এ। ফখরুজ্জামান তাসিন ভাইয়া, আপনি একটা লাল টুকটুক বউ পাবে, বইটা আমায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, যাও, বইটা তোমাকেও দিলাম। একই হৃদয় কয়জনকে দিব, এভাবে বলা যায়? দেখো, আমরা একটা মজা করে বলি মেডিকেলে, আমরা যারা ঢাকা মেডিকেল পড়ি, আমাদের একটা মজার কথা হচ্ছে, আমাদের হার্টের প্রকোষ্ঠ আসলে কয়টা? 4টা না? এই হার্টের প্রকোষ্ঠ
চারটার কারণ কি? চার প্রকোষ্ঠে চারজনকে রাখবো, চার প্রকোষ্ঠে চারজনকে রাখবো। আবার কথা আছে আমাদের ধর্মে কয়টা বিয়ে করা সুন্নাত? চারটা বিয়ে করা সুন্নাত, কারণ চার প্রকোষ্ঠে চারজনকে রাখবো। এখন বেশি জনকে তো আর স্থান দেওয়া যাবে না। বইটা আমার লাগবে স্যার। আচ্ছা ভাইয়া আমাকে দিন, বই চাই। আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ বই চাই, কেউ বউ চাও নাই, এটা আমার জন্য সৌভাগ্য, কারণ বউ আসলে আমি দিতে পারতাম না। বই চাও, বই দেওয়া যেতে পারে। সিনহা মিম লেখছে ভাইয়া। আচ্ছা দিলদার হোসেন লেখছে বইটা আমার লাগবে স্যার। জেসমিন খাতুন 42A, মাহজুবা নুরি 43A, 43D। আচ্ছা আমরা চলো 42 কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? সেটা হচ্ছে পিলি। খুবই ইম্পর্টেন্ট। 43 কে লেখছে দেখি, কোনটি দ্বারা একটা আবদ্ধ হয়? বউ হই চাই। আচ্ছা 43 রে বই দেন, বই লাগবে না। হ্যাঁ বই দিলে বউয়ের মোটিভেশনে সে এখন প্রচুর বই পড়বে, তাই না? এই যে বলছে বউ, আচ্ছা আমাকে দিয়েন। আচ্ছা তাহলে আমরা কি পড়লাম? কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? পোষক কোষের সাথে আবদ্ধ হয় পিলিন। এখন মনে রাখবা পিলি দিয়ে কিছু কথা মনে রাখবে। পিলি হচ্ছে পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। পিলি কি ধরনের প্রোটিন দিয়ে তৈরি? পিলিন নামক প্রোটিন। আর এর কারণে একটা রোগ হয়, সেই রোগের নাম হচ্ছে গনোরিয়া। কোন রিয়া? গনোরিয়া। এই একটা মাত্র মেয়ের নাম। কেউ একটু রিয়াকে মেনশন দাও তো, রিয়া নামে কোনো মেয়ে যদি থাকে তাকে মেনশন দাও। এই রিয়া হচ্ছে এমন একটা জিনিস, তাকে প্রচুর জায়গায় খুঁজে পাওয়া যায়। গনোরিয়া। কোন রিয়া? গণ, সবাই গণ মিলে রিয়া, গনোরিয়া। আবার আছে ইউরিয়া, তুমি রিয়া। আবার আছে নিডারিয়া। মানে রিয়া মেয়েটা বায়োলজির সাথে মানে অনেক যুক্ত, মানে রিয়াকে মনে হয় ল্যাটিন বা আমেরিকার মানুষ খুব পছন্দ করতো। তাহলে যদি বলে কোনটি পোষক কোষে যুক্ত হয়? পিলি। পিলি কি দিয়ে তৈরি? পিলিন নামক প্রোটিন দিয়ে। আর পিলিন প্রোটিন তোমার কি রোগ সৃষ্টি করে? গনোরিয়া রোগ সৃষ্টি করে। পারবো এইটুকু। আচ্ছা ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? দেখি একটু কমেন্ট করো। ও রিয়া, ও রিয়া, হ্যাঁ ও রিয়া, ও রিয়া, ও রিয়া। একটা একটা তোমার ইচ্ছে না, অরিও না কি একটা বিস্কুট ছিল, অরিও। রিয়াকে মেনশন দিয়ে আমি রিয়াদের কাছে দিয়ে যাও, হ্যাঁ দাও। আমি একটা কবিতা বলি, সেই কবিতা হচ্ছে, যদি আমি আমার জীবনে একজন ছিল, তার নাম ছিল রিয়া, ঠিক আছে? তার নাম কি ছিল? রিয়া। রিয়ার সামনে আমি যখন জীবনে প্রথম যে প্রপোজ করি তখন এইভাবে করছিলাম, যদি কারাগারের মঞ্চে যে বলিতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, তাহলে ওগো রিয়া আমি বলিব, ওগো ললনা তুমি দাঁড়িয়ে আমি কমা, ক্ষতি কি যদি হও আমার প্রিয়তমা। এটা তাকে বলার পর সে কিন্তু আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এরপরে দুঃখে কষ্টে আমি বিষ খেয়েছিলাম, তারপরে আমি এই দুঃখে কষ্ট ছাড়তে পারি নাই। দেববন্ধু বিশ্বাস আমারে দিয়েন ভাইয়া বইটা। আচ্ছা দিব, আগে ক্লাসে কমেন্ট তো করতে থাকো। রিয়া এই যা ভাই। আচ্ছা ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? ফ্লাজেলা যুক্ত স্পোরকে বলা হয় জু স্পোর। দেখো আমি তোমাকে একটু শিখাই, ফ্লাজেলা যুক্ত স্পোরকে বলা হয় জু স্পোর। এটা প্রাণী দেহে পাওয়া যায়। জু মানে প্রাণী, জিওলজি থেকে আসছে। স্পোর মানে হচ্ছে স্পোর, ফলে এটা ফ্লাজেলা যুক্ত স্পোরকে বলা হয় জু স্পোর। এটা আমরা পারবো। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এর আকৃতি কেমন? আসো একটু আমরা আসি। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এর আকৃতি কেমন? ডিপ্লোকক্কাস ডিপ্লোকক্কাস নিউমোনিয়া কলা গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত ছিল। তাই না? কলা গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত ছিল। আচ্ছা তার মানে আমি তো আসলে কচু গাছের সাথে গলায় দড়ি দিতে গেছিলাম, তুমি তো লাকি আমাকে কলা গাছের কথা বলে দিলা। আমি গলায় দড়ি দিতে গেছিলাম কিন্তু কলা গাছ ভেঙে পড়ছিল। এটা দুঃখের ঘটনা। এই যা ভাই আর ইয়া। আচ্ছা 44 ডি বলছে, 44 ডি সেটা হচ্ছে কি বলছে? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এর আকৃতি সবাই বলছে গোলাকার। বাহ তোমরা তো অনেক কিছু পারো। দেখো ডিপ্লোকক্কাস, কক্কাস মানে কি? কক্ক মানে হচ্ছে তোমার মানে কি বলো তো? কক্ক মানে হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্ক ব্যাসিলাস বা কক্ক টাইপের। কক্কাস মানে হচ্ছে গোলাকার, কক্কাস মানে কি? গোলাকার। ফলে ডিপ্লোকক্কাস ভাই, ডিপ্লো মানে দুইটা, ডিপ্লো মানে কয়টা? দুইটা। কক্কাস মানে গোলাকার, মানে দুইটা দুইটা করে, এই যে মনে করো একটা, এই যে আরেকটা, মানে দুইজন একসাথে আছে। এটা কিন্তু অন্য কোনো জিনিস ভাইবো না, এটা এটা হচ্ছে গোলাকার, গোলাকার। সো দুইটা জিনিস একসাথে আছে। সো গোলাকার জিনিসকে বলা হয় কক্কাস, আর দুইজন যদি একসাথে থাকে তার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস। তো এটা কি ধরনের হবে? এটা হবে গোলাকার। আপনি আপনার কষ্টে ব্যথিত হইলাম, এবার বইটা দিয়েন। আচ্ছা চলো তাহলে আমরা গোলাকার পড়লাম। তাহলে ডিপ্লোকক্কাস একদম কোন ধরনের ব্যাকটেরিয়া? গোলাকার ব্যাকটেরিয়া। পরবর্তী অবজেক্টিভে চলে যাই, সেটা হচ্ছে কোন ব্যাকটেরিয়াটি ভিটামিন উৎপন্ন করে? দেখি খুবই মার্কামার একটা প্রশ্ন, কোন ব্যাকটেরিয়াটি ভিটামিন উৎপন্ন করে? এটা কে পারো? শোনো একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে যেমন কোনো অপশনে যদি বঙ্গবন্ধু থাকে সেটা যেমন অ্যান্সার হয়ে যায়, কারণ ওইটাই অ্যান্সার হবে। এটা মনে রাখবা যে বঙ্গবন্ধু যদি কোনো অপশনে থাকে সেই অ্যান্সারটা বঙ্গবন্ধুই হবে, এটা মাস্ট। ঠিক তেমনি ব্যাকটেরিয়ার কোনো একটা অপশনে কোনো কিছু খুঁজে পাচ্ছ না, মানে তোমার পরিচিতের মধ্যে কিছু নাই, মানে বুঝতেছো না কি হবে, একটা কথা মনে রাখবা, ওখানে স্কর্শিয়া কলাই চলে আসবে। শেষ। মনে করো যেখানে দেখবা যে তোমার কোনো একটা অপশন খুঁজে পাচ্ছ না, বা তোমার পরিচিত কোনো একটা জিনিস নাই, বা তোমার পরিচিত কোনো একটা অবজেক্টিভ না, কিন্তু সেটা ব্যাকটেরিয়ার টপিক, উদাহরণ চাচ্ছে, সেখানে স্কর্শিয়া কলাই মারি দিবা। কারণ স্কর্শিয়া কলাই হচ্ছে তোমার বহু ভাতারি, মানে হচ্ছে 12 ভাতারি। এই সব কিছু করে, মানে সব কিছু করে, মানে এ হচ্ছে মৃত্তিকা, মানে
মানে এ হচ্ছে তোমার সব কিছু করে। এ তোমার দেখো ভিটামিন তৈরি করে, এ ম্যাক্সিমাম জিনিসই থাকে। 45 এ ই কলাই বেসকর্ষিয়া কলাই। পরবর্তী কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? দেখি 46 এর প্রশ্নের অ্যান্সার করো। কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়া গঠনে অনুপস্থিত? 46 এর অ্যান্সার আমি দেখবো কে পারো। কে হবে কোটিপতি? ওই যে একটা আছে না, কে হবে কারোর প্রতি? কে হবে কারোর প্রতি? 46 এর অ্যান্সারটা করে ফেলো বাচ্চারা। 46 এর অ্যান্সার যে কোনটি ব্যাকটেরিয়া গঠনে অনুপস্থিত। আমি একটু কচি করে চিপার মধ্যে একটু দুষ্টুমি করি, আসো সবাই আমার সাথে আসো, চিপার মধ্যে আমরা একটু দুষ্টুমি করি। এই যে দেখো আমি আঁকলাম কোষ প্রাচীর, এটা কি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর, এই যে দেখো এই যে বাড়ির দিকে একটা আবরণ আঁকলাম, সেটাকে বলা হয় ক্যাপসুল বা তোমার স্লাইম স্তর। এই যে মনে করো স্লাইম স্তর। এখান থেকে আমি নাড়াচাড়া দিয়ে মনে করো আমি 4টে জিনিস বাইর করেছি। এই দেখো এই যে সেই সাতচন্দি বলো বা তোমার পেতনি বলো, তাদের ঠ্যাং বের করে দিচ্ছি। এই হচ্ছে ফ্লাজেলা। এই যে দেখছো ফ্লাজেলা বের করেছি, এই যে ফ্লাজেলা। এখান থেকে আরেকটা জিনিস বের করলাম, এই দেখো দণ্ডের মতো বের করেছি, এটার নাম হচ্ছে পিলিন। এটার নাম কি? পিলি। এটার নাম কি? পিলি। তাহলে দেখো আমি আঁকলাম কি, এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর, বাইরের দিকে আবরণের নাম কোষ ঝিল্লি বা স্লাইম স্তর, ভিতরে যে বেরিয়ে গেছে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ফ্লাজেলা। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে পিলি। এখন এখানে তোমার একটা অংশ থাকে, তার নাম হচ্ছে প্লাজমিড, মাঝখান দিকে একটা অংশ ঢুকে যায়, তার নাম হচ্ছে মেসোজোম, কিছু ক্রোমোজোম থাকে, এই যে বিভিন্ন জিনিস, একটু পলিরাইবোজোম বা বিভিন্ন জিনিস থাকে এইগুলো। আর এখানে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে ভলিউটিন বা সামথিং থাকে। তাহলে এইটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়াতে তাহলে কি আসতেছে? কোষ প্রাচীর আছে, ভালো কথা। ক্যাপসিউল আছে, বাইরের দিকের আবরণ, ভালো কথা। তাহলে দেখো মনে রাখো, মনে করে ব্যাকটেরিয়া হচ্ছে মনে করো একটা মানব দেহ। এটা হচ্ছে পুরো মানব দেহ। মানবদের বাইরের দিকে ড্রেস থাকে না, সেটা হচ্ছে ড্রেস। তার বাইরে কিছু ঢাল তলোয়ার থাকে, এই হচ্ছে ঢাল তলোয়ার। তাহলে এই হচ্ছে কোষ প্রাচীর, এই হচ্ছে তোমার ক্যাপসিউল, এই হচ্ছে ফ্লাজেলা, এই হচ্ছে পিলি, এই হচ্ছে মেসোজোম, এই হচ্ছে প্লাজমিড, এই হচ্ছে ভলিউটিন, এই হচ্ছে পলিরাইবোজোম। তাহলে এইগুলো দিয়ে একটি ব্যাকটেরিয়া গঠিত হয়। তাহলে এর বাইরে যা সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে অনুপস্থিত থাকবে। তাহলে দেখো আমাকে দেখাও, ভলিউটিন ব্যাকটেরিয়াতে থাকে, ক্যাপসিউল থাকে, ফ্লাজেলা থাকে নাকি? ক্রোমাটোফোর থাকে, কে? ক্রোমোজোম। তাহলে ক্রোমাটোফোর কি ব্যাকটেরিয়া শরীরে থাকা সম্ভব নয়। তাহলে সবাই একটু কমেন্ট করো, ভাইয়া বলছে আজ ক্লাসে অ্যাক্টিভ একজন শিক্ষার্থীকে পাবে বইয়ের উপর। ঠিক, যে সবচেয়ে অ্যাক্টিভ থাকবে সেই পাবে। কিন্তু ফখরুজ্জামান তাসিন সে বলছে 47 এ। জেসমিন খাতুন বলছে এক ক্রোমাটোফোর। গুড, সবাই কমেন্ট করতে থাকো। ফরদ মুক্তাকিম বলছে এ। গুড, কমেন্ট করতে থাকো। ব্যাকটেরিয়া সম্পর্কে নিচে কোন উক্তিটি অসত্য? দেখি এটা কে পারো। অসত্য। যে আমারে নিয়ে ভালো কথা বলবা তারে আমি আজকে পুরস্কার দেবো। সবাই আমার নিয়ে ভালো কথা বলো, কি বুঝতেছি না। তোমরা বই পেতে চাও, আমাকে ভালো কথা বলবা না, আমাকে তোমরা ভালো কথা বলো। সবাই আমাকে নিয়ে ভালো কথা বলো। আজানের আগে ক্লাস কি শেষ হবে? ইনশাল্লাহ চেষ্টা করবো একটু দ্রুত আগাই। চলো, ব্যাকটেরিয়া সম্পর্কে নিচের কোন তথ্যটি অসত্য? কোন তথ্যটি অসত্য? ব্যাকটেরিয়া সম্পর্কে নিচের কোন তথ্যটি অসত্য? অসত্য মানে সত্য নয়। দেখি একটু কমেন্ট করো, বলো দেখি এটা কে পারে। এটা কে পারো? 47 কমেন্ট করো। 47 অ্যান্সার কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। 47 12 47 এ। আপনি ভদ্র ছেলে। হ্যাঁ, গুড ভাই, আপনার পাঞ্জাবিটা দারুণ, গুড। এই তো খুব ভালো। 12 যে বলছে তার গিফট বাদ। 47 এ হবে। আমরা দ্রুত আগে, অনেক অনেক তাড়াতাড়ি আগাইতে হবে। কোনটিতে জনক্রম ঘটে না? তোমরা এই স্লাইডের অবজেক্টিভগুলোর কমেন্ট করতে থাকো। এবার একটু ফাস্ট আমরা আগাইতে থাকি, কারণ অনেক অবজেক্টিভ এখনো বাকি, সমুদ্রের মতো বাকি। চলো এটার দিকে একটু আমরা আগাইতে থাকি। আচ্ছা, লাল জামাতে আপনাকে সেই লাগিতেছে, গুড। যাই হোক, লাল। আচ্ছা, চলো কোনটিতে জনুক্রম ঘটে না? দেখো আমরা মনে রাখবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে কোনো প্রকার জনুক্রম ঘটে না। কারণ ব্যাকটেরিয়াতে যে তোমার কোনো আমরা যে জনুক্রম ঘটানোর জন্য যেটা দরকার সেটা আসলে ব্যাকটেরিয়াতে নাই। আপনার ক্লাস পুরাই জোস, বাট বাহ সুন্দর। 49 চলে আসো। ব্যাকটেরিয়ার জন্য নিচের কোনটি সঠিক নয়? ব্যাকটেরিয়ার জন্য নিচের কোনটি সঠিক নয়? প্রথম অবজেক্টিভ ছিল অপশন কি? ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাচল করতে পারে। কথা সত্য, কারণ ফ্লাজেলা থাকলেই সে চলাচল করতে পারবে। অজৈব লবণ জারিত করে, কারণ এটা তার ক্যাপাসিটি আছে, অজৈব লবণকে জারিত করতে পারে। তারপর হচ্ছে সাধারণত দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। হ্যাঁ, কারণ ব্যাকটেরিয়াতে কি হয়, এই একটা ব্যাকটেরিয়া থেকে তার যে এই যে মনে করো একটা ব্যাকটেরিয়া, তার যে ডিএনএ সেই প্রান্তে লাগার পর ডিএনএটা তোমার রেপ্লিকেশনে দুইটা ডিএনএ হয়। দুইটা ডিএনএ হওয়ার পর এটা আবার ভাগ হয়ে যায়, এই একদিকে চলে যায়, এই একদিকে চলে যায়। এইভাবে তোমার দ্বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়। সো ব্যাকটেরিয়া প্রধানত দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। যেহেতু দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এজন্যই ব্যাকটেরিয়ার কোনো প্রকার জনুক্রম থাকে না। ব্যাকটেরিয়ার কোনো প্রকার জনুক্রম নাই। বাট বলছে লাস্টে এটা ব্যাকটেরিয়া সবসময় ক্ষতিকারক না ভাই, ব্যাকটেরিয়া সবসময় ক্ষতিকারক নয়। কারণ তুমি দই খাও, ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে। তুমি অনেক কিছু খাও যেখানে ব্যাকটেরিয়া না থাকলে হতো না। এই যে দইয়ের মতো মানে সুস্বাদু জিনিস খাও, এগুলো কিসের অবদান? ব্যাকটেরিয়ার অবদান। এই জন্য মনে রাখবা ব্যাকটেরিয়া সবসময় কিন্তু ভাইয়া। আর ভাইয়ের চশমাটা অনেক সুন্দর, বাহ। তেল মারতে
আর এই মা খুব সুন্দর, হ্যাঁ তোমরা এরকম তেল মারো, আমি তো সফট স্যুপ চাই, আমি তো চাই তোমরা আরও বেশি বেশি করে আমাকে তেল মারো। গুড, তোমরা আমাকে নিয়ে বলতে থাকো, আমার কিন্তু ভালো লাগতেছে, আপনাকে বিরিয়ানি খাওয়াবো। গুড, বিরিয়ানি খাও, তুমি আমাকে বিরিয়ানি পার্সেল করে পাঠাবো, আমি বইটা পার্সেল করে পাঠিয়ে দিব। চলো, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রধানত যা দিয়ে গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত বাচ্চারা বলো তো? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত অ্যাসিটাইল মোরামিক অ্যাসিড। এখন প্রশ্ন সেখানে আরেকটা আসে, সেটা হচ্ছে মিউকো পলিপেপটাইড ধরনের। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে একটি মিউকো পলিপেপটাইড ধরনের, এটা হচ্ছে তোমার অ্যাসিটাইল মোরামিক অ্যাসিড দিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন চলে যাই, ইকোলাই ব্যাকটেরিয়ার নিচের কোন ভিটামিনটি তৈরি করে না? ইকোলাই ব্যাকটেরিয়াটি নিচের কোন ভিটামিনটি তৈরি করে না? দেখি এটা কে পারো? ইকোলাই ব্যাকটেরিয়াটি নিচের কোন ভিটামিন তৈরি করে না? ইকোলাই ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিন তৈরি করে না? ইকোলাই মনে রাখবা, ইকোলাইয়ের মধ্যে ই আছে, ই কোলাইয়ের মধ্যে কি আছে? ই আছে, ই আছে, সে ই কে তৈরি করবে না। ই কোলাইয়ের মধ্যে ই আছে, ই কে তৈরি করবে না। তাহলে ই কোলাইয়ের মধ্যে ই আছে, যেহেতু ই কথারই আছে, তাহলে তার নিজেকে তৈরি করার দরকার নেই, মানে স্পেশাল কোলাই ই তৈরি করবে না। কি তৈরি করবে? বি কে তৈরি করবে। কাকে তৈরি করবে? বি কে কে। কাকে? বি কে, বিকাশ। দেখো বি কে বিকাশ, বি মানে হচ্ছে B12, B12, তাহলে স্কর্শিয়া কোলাই কাকে কাকে তৈরি করবে? B2 কে, B12 কে, আর তোমার ভিটামিন কে কে। তাহলে স্কোশিয়া কলাই কয়টি ভিটামিন তৈরি করে? 3টি। কী কী নাম? B2, B12, আর হচ্ছে কাকে তৈরি করবে না? ভিটামিন ই কে তৈরি করবে না। পরবর্তী প্রশ্ন, কোনটি ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়া নয়? কোনটি ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়া নয়? বলো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয় কোনটি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয় কোনটি? দেখি কে পারো? 52 অ্যান্সার দাও, 52 অ্যান্সার দাও, 52 অ্যান্সার দাও, সবাই 52কে অ্যান্সার দাও, 52 অ্যান্সার দাও। না, নাইট্রো ব্যাকটেরিয়া নিচের কোনটি ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়া নয় কোনটি? সেটার নাম হচ্ছে নাইট্রো ব্যাকটেরিয়া। কেন? দেখো, ডি মানে নাই করে দিব, ডি মানে কি করে দিব? নাই করে দিব, ডি মানে নাই করবো। কাকে নাই করবো? নাইট্রোফাইং ব্যাকটেরিয়া, নাইট্রো কথা যেটা বা নাইট্রো ব্যাকটেরিয়া যেটা, সেটাকে নাই করবো। নাইট্রো ব্যাকটেরিয়া সে কি কোনোদিন নিজেরা নাই করতে পারবো? আমি কি কোনোদিন আমারে নাই করতে পারবো? সম্ভব না। আমারে নাই করতে হলে আমার অপোজিট কারো লাগবে। তাহলে এখানে ডি করবো, নাইট্রোফাইং, তাহলে তার বিপরীত কিছু লাগবে, ফলে তো নাইট্রো ব্যাকটেরিয়া হওয়া সম্ভব নয়। তাহলে এটাই অ্যান্সার, ডি নাইট্রোফাইং ব্যাকটেরিয়া এটা। দেখো মাইক্রোককাস ডি নাইট্রোফাইং, ডি কথাই আছে, ফলে ডি থাকলে সেটাই অ্যান্সার। তাহলে এই নাইট্রো ব্যাকটেরিয়া হওয়া সম্ভব নয়। পরবর্তী অবজেক্টিভে চলে আসো, সেটা হচ্ছে ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মেডিকেল আমার এইচএসসি পরীক্ষায় আসতে পারে। ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? দেখে কমেন্ট করো। ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? 53কে কাকে বলা হয়? ব্যাকটেরিওলজির জনক, এই বেটা, ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? দেখি বলো, ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? 53 প্রশ্নের অ্যান্সার, ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? দেখি পোলাপান কি করছে? 53 ডি। একজন লিখছে লিউয়েন হুক, মহিদুল ইসলাম সোহেল লিখছে 53 ডি, উম্মে সালমা লিখছে 53 ডি। গুড ভাইয়া, আপনার প্রশংসা করার আর জিনিস পাচ্ছি না, আরে সো স্যাড, সো স্যাড, আমি প্রশংসা করার জিনিস না পাইলে। 53 ডি। আচ্ছা দেখো, ব্যাকটেরিওলজির জনক বলা হয় লিউয়েন হুককে। যদি বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির জনককে, আধুনিক ব্যাকটেরিওলজির জনক বললে সেটা হবে হচ্ছে তোমার লুই পাস্তুর। যদি এখানে আধা থাকতো সেটা হতো লুই পাস্তুর, আর শুধুমাত্র ব্যাকটেরিওলজি বলছে এজন্য লিউয়েন হুক। দুইটা প্যাচ লাগা জিনিস, আধুনিক ব্যাকটেরিওলজি বললে লুই পাস্তুর, শুধু ব্যাকটেরিওলজির জনক বললে লিউয়েন হুক, শুধু ব্যাকটেরিওলজির জনক বললে লিউয়েন হুক। ফলে 53 ডি। পরবর্তী অবজেক্টিভে চলে যাও, সেটা হচ্ছে স্কর্শিয়া কোলাই অঞ্চে কি উৎপাদন করে? এইটা দেখো আমাকে বলতে হবে, না বললে হবে না। এটা কিন্তু পড়াইছি ভাই, আপনার ফোনেরটা অনেক সুন্দর। এই ফোন নিয়ে প্লিজ বলো না, ফোন একটু আগে হ্যাং হয়ে গেছিলো তোমাদের বদদোয়ায়, এরপরে তোমরা আবার ভালো বললে আবার হ্যাং হয়ে যাবে। স্কর্শিয়া কোলাই অঞ্চে কি উৎপাদন করে? দেখ আমি তোমাদের বলাইছিলাম, সে উৎপন্ন করে বি কে। সে কি উৎপন্ন করে? বি কে। কি উৎপন্ন করে? বি কে। বির মধ্যে ছিল হচ্ছে B2 অথবা B12, আর হচ্ছে কে। দেখো এখানে B10 সে উৎপন্ন করে না, বি কমপ্লেক্স উৎপন্ন করে না, বি মানে ভিটামিন সি উৎপন্ন করে না, তাহলে করে কোনটা? ভিটামিন কে। তাহলে স্কর্শিয়া কোলাই অঞ্চে কি ধরনের উৎপন্ন করে ভিটামিন? মনে রাখবো বি কে দিয়ে। কী দিয়ে মনে রাখবো? বি কে। কী দিয়ে মনে রাখবো? বি কে। চলো পরবর্তী অবজেক্টিভে চলে যাই। ভাই আপনি হবু স্ত্রী অনেক সুন্দরী, আহা, আমি এটা খুব গলে গেছি। রিয়াদ কালেক্টোরিয়ান, তুমি মোটামুটি মানে পাওয়ার পক্ষে যাচ্ছ, তুমি আরও বেশি দিতে থাকো, আমরা দেখবো। জাতির ক্রাশ ভাই আপনি, বা আরে আমি তো গলে যাবো আজকে, আমি তো গলে যাচ্ছি আজকে। তারপরে চলে আসো, নিচের কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে? মনে রাখবা, পাটের আঁশ যদি আমি ছাড়াই দিই, সেই জিনিসটাকে আমার জীবন থেকে ক্লোজ করে দিব। পাটের আঁশ মনে করো, পাটের আঁশ জিরো ছিল হচ্ছে আমার জীবনে এক্স। আমার জীবনে যে এক্স ছিল, সে আমার কাছে যখন আসতো, সে একটা শাড়ি পরে আসতো, তখন আমি একটা গান গেতাম, সেটা হচ্ছে ওই যে একটা গান আছে না, ওই যে কি, ভুলে গেলাম, একটা গান আছে না তোমরা, সে আমার সামনে যখন আসতো, সে আমার সামনে একটা শাড়ি পরে আসতো, সেই শাড়ি পরে যখন আসতো, তখন
তখন তোমাদের আমি একটু শোনাই। সেই শাড়ি পরে যখন আসতো, দাঁড়াও তোমাদের সামনে, যখন সে শাড়ি পরে আসতো, সে পাটের আঁশের একটা শাড়ি পরে আসতো, তখন আমার মনে মনে হতো, হঠাৎ খোলা চুলে কখনো অবহেলে, এইভাবে সে আসতো। একটা গান আছে, গানটা একটু মনে পড়তেছে না, কিছুক্ষণ পরে বলবো। সেই গান, সে যখন আমার সামনে পাটের আঁশের একটা শাড়ি পরে আসতো, আমার খুব ভালো লাগতো। কিন্তু একদিন সে আমার জীবনে আর পাটের আঁশের শাড়ি না পরে আসলো না। তখন আমার জীবনে মনে হলো, পাটের আঁশের শাড়িটা মনে হয় আমার জীবনে এবার ক্লোজই হয়ে গেল। কী হয়ে গেল? ক্লোজ হয়ে গেল। তাহলে পাটের আঁশ ছাড়াতে, তখন আমি পাটের আঁশ দেখলেই, পাটের আঁশ আমার জীবনে কী হয়ে গেল? ক্লোজ হয়ে গেল, মানে ক্লোস্ট্রিডিয়াম। পাটের আঁশ আমার জীবনে ক্লোজ হয়ে গেছে, মানে ক্লোস্ট্রিডিয়াম। এটা শুনে সবাই একটা ক্লোজআপ হাসি দাও, ক্লোজআপ হাসি দাও। পাটের আঁশ ছাড়াইতে তোমার ক্লোস্ট্রিডিয়াম লাগে, মা ক্লোজআপ হাসি দাও, সবাই একটা ক্লোজআপ হাসি দাও পাটের আঁশ ছাড়াই। ভাই আপনার চশমাটা অনেক সুন্দর। আচ্ছা, গুড। আচ্ছা, রিয়াদ কালেকশন, হ্যাঁ আপনার বউ অনেক লক্ষ্মী। করতে থাকো। এবার কোন ব্যাকটেরিয়া N2 সংবন্ধন করতে পারে? কোন ব্যাকটেরিয়া N2 কে সংবন্ধন করতে পারে? দেখি কে পারো। অ্যাজোটোব্যাক্টর N2 কে সংবন্ধন করতে পারে, এটা আমরা পারলাম। পরবর্তী আমরা স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডের দিকে আমরা ধাবিত হই আস্তে আস্তে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল তোমার সাথে আমার সাথে। সো এখান থেকে আমরা আগাবো পরবর্তী স্লাইডে। ব্যাকটেরিয়া ও ছত্রাককে সাধারণত বলা হয় কি? কমেন্ট করো তো বাচ্চারা, ব্যাকটেরিয়া ও ছত্রাককে সাধারণত কি বলা হয়? দেখি। ভাই আপনার বডি ফিটনেস সেই, বারে আর তেল তেল দিতে দিতে ভাই আপনার দারুণ গান বলতে পারেন। গানই তো গাইলাম না। এইটা কমেন্ট করতে থাকো, এই পেজটা কমেন্ট করতে থাকো। আমি একটা ছোট্ট করে একটা গান গেয়ে ফেলি, কচি করে গান। সেটা হচ্ছে, এই সন্ধ্যায়, সন্ধ্যা না, এই সন্ধ্যা নিয়ে একটা গান গাই। এই সন্ধ্যায় দুচোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ, দেখায়নি তোমায় কেউ কোথাও, ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। সো ভাইয়া আপনি কিউটের ডিব্বা, বা এই অবেলায় ভাইয়াটা মাশাল্লাহ এই গাদা শাড়ির গান নিয়ে প্রেম জাগায় দিলে না। এই তো, এই কমেন্ট করতে থাকো, এইটা কমেন্ট করো তোমরা, এই 57 থেকে বাকিটা কমেন্ট করতে থাকো। মাঝখানে আমি একটা গান গেয়ে ফেললাম। 57 নম্বর অবজেক্টিভটা কমেন্ট করতে থাকো। এই দ্রুত কমেন্ট করো, তোমরা খালি বাচ্চারা গান শুনে কমেন্ট আর করবো না। চলো চলো চলো, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, 57 নম্বর অবজেক্টিভ ছিল ব্যাকটেরিয়া ছত্রাককে সাধারণত বলা হয় কি? দেখো, ব্যাকটেরিয়া ছত্রাক হচ্ছে বিয়োজক, জানো কি না? একটা হিউম্যান বডি যখন মারা যায়, সেই হিউম্যান বডি কিন্তু ডিকম্পোজ হয়ে যায়, মানে সে ভেঙে যায়, চুরে যায়, গুরমার হয়ে যায়। সো মনে রাখবা, আমি ভেঙে গিয়েছিলাম, চুরে গিয়েছিলাম, চুরমার হয়ে গেছিলাম যখন আমার কাছ থেকে সে চলে গিয়েছিল। তখন আমার কাছ থেকে যখন সে চলে গিয়েছিল, তখন আমার মনে পড়েছিল সে চলে গিয়েছিল আমার কাছে ব্যাকটেরিয়া হয়তো অথবা ছত্রাকের মতো। তো ব্যাকটেরিয়া ছত্রাক হচ্ছে বিয়োজকের মতো কাজ করে, তারা ভেঙে দেয়, চুরমার করে দেয়, ভেঙে দেয়, চুরমার করে দেয়। তাহলে ব্যাকটেরিয়া এবং ছত্রাক কী হিসেবে কাজ করে? বিয়োজক হিসেবে কাজ করে। স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটি ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? আমি কিছু বুঝি আর না বুঝি, এর লাস্টে আছে ল্যাকটি। আর ল্যাকটি দেখলেই আমার একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটি মানে ল্যাকটিক অ্যাসিড, আর ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে, ফলে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটি মানে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে, ফলে এটা দুগ্ধ শিল্পে কাজ করে। পরবর্তী, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? স্যার আপনার ব্রোকেন হার্টটাও সেই, ব্রোকেন হার্টটাও সেই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? দেখো, আমি তোমাদের পড়াইছিলাম ব্যাকটেরিয়া হচ্ছে পেপটিডোগ্লাইকান দিয়ে গঠিত, যেটা হচ্ছে মোরামোইক অ্যাসিড দিয়ে গঠিত। ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকন। সো চলো পরবর্তী স্লাইডের দিকে আমরা আগায় যাই। সবাই কমেন্ট করতে থাকো এই স্লাইডের প্রশ্নগুলোর দিকে, দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলো। 60 থেকে 62 নম্বর অবজেক্টিভে দ্রুত কমেন্ট করে, আমি কমেন্টগুলো চেক করবো। আচ্ছা, কমেন্ট করতে থাকো, দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকো। আমরা এখনই এই স্লাইডের দ্রুত আমি 1 সেকেন্ড টাইম দেখবো যে কে কমেন্ট করে, কে হবে আজকের বিজেতা। কে আজকের প্রথম বিজেতা, আমি এটা দেখবো। দেখি, দ্রুত কমেন্ট করো বাচ্চারা।
দ্রুত। আচ্ছা দেখি কমেন্ট করতে থাকো দেখি। আচ্ছা একজন আপনার হাসিটাও সুন্দর, বাহ বাহ সব সুন্দর। পানিতে তেল শোধনে কোনটি লাগে? দেখো পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় কোনটি ভাই? আমাকে যে আপনার হাসিটাও সুন্দর ভাই 59-এর বি। 59 না, তোমরা তো 60-তে চলে আসো, দ্রুত এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দাও, এই স্লাইডে অ্যান্সার দিয়ে থাকো, আমি ছোট্ট করে একটা গান গেয়ে থাকি। আচ্ছা, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার ডট ডট ডট। কারণ প্রথম প্রেম কে ছিল তাকে তো জানানো যাবে না। সো দেখি কমেন্টটা কেউ করতে থাকবে না, পড়াশোনার কমেন্টটা দ্রুত। 62C বলছে, 62C, দেখি 62C বলছে নিচের কোনটিকে প্লাজমিড পাওয়া যায়? প্লাজমিড পাওয়া যায়। আচ্ছা পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় কোনটি? সিউডোমোনাস। সিউডোমোনাস, পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় কোনটি? সিউডোমোনাস অর্গিনোসা। সিউডোমোনাস খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা, পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় সিউডোমোনাস। পানিতে তেল মনে হয় মনে রং লাগছে, পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় কোনটি? সিউডোমোনাস। সিউডোমোনাস। চলে আসো পরবর্তী অবজেক্টিভ আমরা আগাই। আচ্ছা আচ্ছা এবার লেখছে 61 ভাইয়া। আচ্ছা উম্মে সালমা মেয়াদিন ইসলাম সোহেল বলছে ভাইয়া মনে হয় রং লাগছে, যেটাই লাগুক রং লাগুক, আর সব অ্যান্সার অনেক আগেই দিয়ে দিছি। কই নাজিব ইসলাম ঐশী কই অ্যান্সার দিছো দেখতেছি আমরা সবাই। ইসলাম সোহেল বলছে 60-এর বি। অ্যালকোহল থেকে ভিনেগার তৈরিতে কোনটি ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? অ্যালকোহল থেকে ভিনেগার তৈরিতে কোনটি ব্যাকটেরিয়া হয়? দেখো আমি তোমাকে শিখাই, ভিনেগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আমরা জানি ভিনেগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ফলে এটাকে তৈরি করতে একটা ব্যাকটেরিয়া লাগে, তার নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। দেখো মনে রাখবো কী হবে? অ্যাসিটো শব্দটি আসে কি থেকে? অ্যাসিটো আসে অ্যাসিটিক অ্যাসিড থেকে, আর ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? প্লাজমিড পাওয়া যায় কোনটিতে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে এসকোরশিয়া ইকোলাইতে। সো গুড। মহিউদ্দিন আলম সোহেল লেখছে 62C, জেসমিন খাতুন 61-র বি। গুড, সবাই খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। পরবর্তী স্লাইডের দিকে আমরা আগায় যাই, দ্রুত। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষে কোনটি অনুপস্থিত থাকে? ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত থাকে? ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত থাকে? দেখো আমরা পড়াইছিলাম ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত থাকে, সবাই একটু কমেন্ট করে ফেলো ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত থাকে। এই বাচ্চারা কমেন্ট করো। ভাইয়া মশারাও আমার সাথে ক্লাস দেখছে, বাহ, মশাকেও আমি ক্লাসে নিয়ে আসতে পারলাম, এটা তো আমার জন্য সৌভাগ্য রে। আচ্ছা ব্যাকটেরিয়া কোনটি উপস্থিত থাকে? আমি তোমাকে ছবি আঁকায় দেখাইছিলাম, ব্যাকটেরিয়াতে তোমার রাইবোজোম থাকে, যেটাকে বলা হয় পলিরাইবোজোম, ফলে ব্যাকটেরিয়া থাকে কোনটি? রাইবোজোম, আমি তোমাকে দেখাইছি। নিচে কোনটি ব্যাকটেরিয়ার চলন অঙ্গ? দেখো তো বলো ব্যাকটেরিয়ার চলন অঙ্গ কোনটি? 64 নম্বর প্রশ্ন। ইটস এ বিগ ডিল, এভরিওয়ান শুড কমেন্ট, সবাই কমেন্ট করো ব্যাকটেরিয়াদের চলন অঙ্গ কোনটি? কোনটি চলন অঙ্গ? যেই কমেন্টটা তাড়াতাড়ি করবা। এই তো 63 বি, জঙ্গলে থাকে, তার মানে এই জঙ্গলে থাকুক আর যেখানে থাকুক, নিচের 64 নাম্বার কোনটি ব্যাকটেরিয়াদের চলন অঙ্গ হিসেবে কাজ করে? ফ্লাজেলা। আমি তোমাকে শিখাইছিলাম, ওই ব্যাকটেরিয়ার ছবি আঁকাইছিলাম, ব্যাকটেরিয়া এরকম চারিদিকে যাচ্ছিল, সে তিরিং বিরিং করে এমনি 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 নাচতেছিল, মানে সেরকম নাচতে নাচতে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি? ক্যাপসুলকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে স্লাইম স্তর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যাপসুলকে কি নামে ডাকা হয়? স্লাইম স্তর। ক্যাপসুলকে কি নামে ডাকা হয়? স্লাইম স্তর, কারণ এটা ব্যাকটেরিয়াকে প্রতিরক্ষা দেয়। বিভিন্ন সিচুয়েশন থাকতে পারে ব্যাকটেরিয়ার জীবনে, তার জীবনেও তো কোনো সময় খারাপ দিন আসে। শুধু কি আমাদের জীবনে কি খারাপ দিন আসে? তার জীবনেও খারাপ দিন আসে। এই খারাপ দিনকে রক্ষা করার জন্য তার লাগে স্লাইম স্তর বা ক্যাপসুল। কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না? মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না বলতে মানে অক্সিজেন ছাড়া, অক্সিজেন তার লাগবেই, মানে তার অক্সিজেনের সাথে সে বাধ্যতামূলক, মানে বাধ্যতামূলক অক্সিজেন তার লাগবেই। কোনটিতে বাধ্যতামূলক অক্সিজেন লাগে? দেখি কে পারে। 66-এর একজন লিখছে ডি। 66-এ কি ডি ডি হবে? 66-এ দেখি ডি হবে, দেখি ডি 66 থেকে ডি হবে, দেখি 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 66-এ একজন লিখছে ডি, একজন লিখছে 66-এ ডি, দেখি কে কি অ্যান্সার দেয়। ভাই আপনার দাঁতগুলো অনেক কিউট, বাহ, সব কিছু নিয়ে বলতে বলতে কমেন্ট করো ভাই, অ্যান্সার দাও। 66-এ কী হবে দেখি। ভাই আপনার চোখের পাপড়িগুলো সুন্দর, চশমা পড়ছি, চোখের পাপড়ি কি দেখা সম্ভব জানি না, তোমার এত সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তুমি দেখছো। 66-এ সি, গুড। 66 হবে সি অ্যাজোটোব্যাক্টর। 66 হবে সি অ্যাজোটোব্যাক্টর। 66-এ সি অ্যাজোটোব্যাক্টর। যারা ভুল কমেন্ট করেছো তারা বলো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েন। তাহলে তারা কিন্তু ভুল করছো, ভুল করা। সি 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 একদম লিখছে সি, দন্তের সহকারে সি। আচ্ছা
সি গুড। এর পরবর্তী ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? দেখো আমি তোমাকে পড়াইছিলাম ব্যাকটেরিয়া দিয়ে দুইটা কথা পড়ছিলাম, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আবিষ্কারক কে, সে হচ্ছে লিউয়েন হুক। এর জন্য লিউয়েন হুককে বলা হয় ব্যাকটেরিওলজির জনক, আর আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয় লুই পাস্তুর। কাকে বলা হয়? লুই পাস্তুর। তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন কে? লিউয়েন হুক। ব্যাকটেরিয়া ভাই ভাই কি খবর, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। হ্যাঁ লেখো। পরবর্তী অবজেক্টিভ, যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন কে? যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন কে? দেখি কে পারো। যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে রবার্ট কচ। রবার্ট কচ। যক্ষা আসলে দেখবা, যক্ষা হইলে কাশি খায় না, যক্ষার সময় কি হয়? কাশো না, কাশি হও। কাশির প্রথম অক্ষর কি? ক। কাশির প্রথম অক্ষর কি? ক। ক দে কচ, ক দিয়ে ক দিয়ে কাশি, যক্ষা হইলে কাশি হয়। যক্ষার প্রধান লক্ষণ হচ্ছে কাশি। যক্ষা হইলে রক্ষা নাই হার, বেঁচে থাকার কি উপায়। তাহলে যক্ষা হইলে কাশি হয়, কাশিতে ক আছে আর কচেও ক আছে, কচ ছিল কচ কাশি, কচ কাশি, যক্ষা হচ্ছে কচ কাশি। পরবর্তী অবজেক্টিভ, ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে কি বলা হয়? দ্রুত কমেন্ট করো। ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে কি বলা হয়? কারণ অনেক অবজেক্টিভ আজকে শেষ করতে হবে। ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রাইকাস, এটা তোমরা জানো। সো আমরা পরবর্তী অবজেক্টিভে চলে যাই। ফ্লাজেলাযুক্ত ভাইরাসকে বলা হয় ট্রাইকাস ব্যাকটেরিয়াকে। পরবর্তী অবজেক্টিভ, কোন ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল গঠন করে? এটা একটু দেখি কে পারো। সিম জাতীয় উদ্ভিদের, ভাই আপনার পড়ানোর কৌশলটা অস্থির, বা তুমি খালি কমেন্ট করেই যাচ্ছ, তোমার তো বইটা না দিয়ে পারা যাচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বইটা আসলে জানি না কে পাবা। আচ্ছা, 70 একজন লিখছে ডি, একজন লিখছে ডি 70 রাইজোবিয়াম। গুড। ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদে, কোন ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউলে থাকে? সেটা হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে সিম জাতীয় উদ্ভিদের নডিউলে থাকে রাইজোবিয়াম। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাইজোম, আমরা জানি রাইজোম সিমের সাথে এটা সিম্বায়ন্ট হিসেবে কাজ করে, তো একজন দুইজনের উপকারে সাহায্য করে। পরবর্তী স্লাইডে চলে আসো, আমরা এখনও অনেক অবজেক্টিভ বাকি। তারপরে জিনিস সেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া গঠিত রোগ। ভাইরাস এবং ব্যাকটেরিয়া গঠিত রোগ, চলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া গঠিত রোগের দিকে আগে যাই। আচ্ছা, এবার চলে আসো, নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? প্রথম কথা, ভাইরাস গঠিত রোগ কি? আচ্ছা, ভাইরাস গঠিত রোগ কোনটি? দেখো দেখি কে পারো। এই প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকো। ভাইয়া অনেকটা ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনার এফবিআইডির নাম কি? আমার এফবিআইডি যাওয়া, এই যে একটা ছেলে বলছে ভাই আপনার এফবিআইডির নাম কি? আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আমার এফবিআইডিটা শেয়ার করে দিচ্ছি। যাদের যে কোনো প্রবলেমে আমাকে তোমরা নক দিবা, অবশ্যই আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই এই স্লাইডে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই দ্রুত দ্রুত করে এই স্লাইডে অ্যান্সার দাও। কেউ টাইম খরচ করা যাবে না। দ্রুত দ্রুত এই চ্যানেল এসে অ্যান্সারটা দিয়ে ফেলো। এই বাচ্চারা দ্রুত দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো। এটা আমার এফবিআইডি শেয়ার করে দিলাম, যার যার সমস্যা আমাকে জানাইতে পারো। কোনটি ভাইরাস গঠিত রোগ? জলাতঙ্ক, জলের প্রতি আতঙ্ক, এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। ভাইরাস গঠিত রোগ কোনটি? জলাতঙ্ক। এটা এখানে একটা জিনিস আছে যে হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। একটা লাইন আছে, বিখ্যাত লাইন, এটা তোমার এখন হাই হাই দেশে বসন্ত রয়ে গেল, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল। জ্বর থেকে ওখানে ছিল জলাতঙ্ক। ফলে ভাইরাস গঠিত রোগ কোনটি? জলাতঙ্ক। কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? এটা হচ্ছে ম্যালেরিয়া চ্যাপ্টারের ম্যালেরিয়ার অংশের। আমরা একটু টাইম কমের কারণে এখন দ্রুত আগাইতে হবে। সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ হয়ে যাও এখন। যে সেটা হচ্ছে কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? দেখি কে পারো। কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? খুবই একটা মার্কা মারা জিনিস। হিমোজয়েন হয় সাইজন দশায়। সাইজন দশায় কেমন ছিল? এই যে মনে করো একটা নিউক্লিয়াস, তার মাঝখানে দিল অসংখ্য কোষ, বাইরের দিকে অসংখ্য 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 নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াস দশাকে বলা হয় সাইজন। আর মাঝখানে ছোট 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 কিছু উপাদান থাকে, যে উপাদানকে বলা হয় হিমোজয়েন। এটাকে বলা হতো কি? হিমোজয়েন। আর বাইরের দিকে যে অসংখ্য নিউক্লিয়াস, সেটাকে বলা হতো সাইজন। তাহলে হিমোজয়েন পাওয়া যায় কোন দশায়? সাইজন দশায়। সাইজন দশায় কি পাওয়া যায়? হিমোজয়েন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, পিআরএসবি দ্বারা কোন ধাপে হিমোজয়েন পাওয়া যায়? তার প্রতি প্রশ্ন, নিচের কোনটি গোল আলুর বিলম্বিত দশা রোগের প্যাথোজেন? গোল আলু, গোল আলু, গোল আলু হচ্ছে ফাইটোপথোরা। দেখো বিলম্বিত বলছে, বিলম্বিত মানে কি? বিলম্বিত মানে হচ্ছে ধীরে ধীরে। বিলম্বিত মানে কি? ধীরে ধীরে। এটাকে হিন্দিতে বলা হয় থোড়া থোড়া, থোড়া থোড়া। ধীরে ধীরে কে বলা হয়? থোড়া থোড়া, থোড়া থোড়া মানে ফাইটোপথোরা থোড়া। ফাইটোপথোরা থোড়া মানে থোড়া থোড়া মানে ধীরে ধীরে। ফলে বিলম্বিত মানে হচ্ছে ধীরে ধীরে। ফাইটোপথোরা থোড়া মানে ধীরে ধীরে, বিলম্বিত মানেও ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে, একটা গান আছে না, ধীরে ধীরে সে মেরে জিন্দেগি সে আনা। এরপরে বাকিটা আর বললাম না। এইবার দেখো, তাহলে আমরা কি বলবো? বিলম্বিত মানে হচ্ছে ধীরে ধীরে বা থোড়া থোড়া, ফলে ফাইট অফ থোড়া। ধীরে ধীরে বা থোড়া থোড়া বা ফাইট অফ থোড়া। পরবর্তী অবজেক্টিভের দিকে চলে যাই। 73-তে বলছে হচ্ছে এ, 73 এ বলছে কি? ফাইট অফ থোড়া হবে, ভুল করো। তারপর
পিআরএসবি কোনটি দ্বারা বাহিত হয়? দেখি এটা প্রশ্ন কমেন্ট করো। পিআরএসবি রিং স্পট ভাইরাস কোনটি দ্বারা বাহিত হয়? বাচ্চারা কমেন্ট করো প্লিজ, প্রত্যেকে কমেন্ট করতে থাকো। কমেন্ট না করলে তার বিয়ে হবে না, যে কমেন্ট করবে না তার বিয়ে হবে না, যে কমেন্ট করবে না তার বিয়ে হবে না। দ্রুত কমেন্ট করতে থাকো, এই স্লাইডটা কমেন্ট করে ফেলো দ্রুত, এই স্লাইডটা কমেন্ট করে ফেলো যে পিআরএসবি কোনটি দ্বারা বাহিত হয়। আচ্ছা, শহীদুল ইসলাম বলছে 74 ডি, এফিড মশা। গুড, এফিড মশা দ্বারা বাহিত হয়। গুড, তাহলে পিআরএসবি কোন মশা দ্বারা বাহিত হয়? এফিড বাহিত। পরবর্তী অবজেক্টিভ, কোন ভাইরাস দিয়ে ক্যাপোসিস সার্কোমা রোগ হয়? ক্যাপোসিস সার্কোমা রোগ হয় কোন ভাইরাস দিয়ে? দেখি ক্যাপোসি, আপনি কমেন্ট করতেছেন না, তার মানে আপনিও বিয়ে হবে না। হ্যাঁ, কি বলে, হবে না, হলো না, বিয়েই কি জীবনে সব। জেসমিন খাতুন বলছে 75 বি, হারপিস সিমপ্লেক্স। গুড, ক্যাপোসি হারপিস ক্যাপোসি হারপিস সিমপ্লেক্স, ক্যাপোসি। দেখো হারপিসে প্রথমে লাস্টে সি, আবার কমপ্লেক্সও সি ক্যাপোসি সিমপ্লেক্স, ক্যাপোসি সিমপ্লেক্স। দেখো ক্যাপোসি সিমপ্লেক্স। পরবর্তী, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? আমি পড়ছিলাম হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। ফলে ইনফ্লুয়েঞ্জা তোমার ভাইরাস গঠিত রোগ, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। তাহলে কি বলছিলাম? হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। ফলে ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস গঠিত রোগ। ওকে, আসিম বিল্লা অপু 77 সি, মিনারা বেগম 75 বি, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এটা। এই যারা কমেন্ট করছো তারা কিন্তু এই বইটা পাবা, দেখায় দিচ্ছি। এই বইটা পাবা কারা? যারা বেশি কমেন্ট করতেছো তারা, মনে রেখো কিন্তু। 76 সি, পরেরটা টাইফয়েড। আচ্ছা, নিচের কোনটি ভাইরাস গঠিত জ্বর নয়? গুড, হায় দেশে বসন্ত মাস এলো, বাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু চিকুনগুনিয়া জ্বরে পেলো। ফলে এই তিনটেই হচ্ছে ভাইরাস। তাহলে তোমার ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটি? বা সেটা হচ্ছে টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর একটি কী ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরবর্তী স্লাইডের দিকে আমরা ধাবিত হই আস্তে আস্তে। পরবর্তী জিনিস সেটা হচ্ছে কোনটি বার্ড ফ্লু এর ভাইরাস। দেখো দুই ধরনের ফ্লু আছে, একটা নাম হচ্ছে সোয়াইন ফ্লু, একটা নাম কোন ধরনের ফ্লু? সোয়াইন ফ্লু। আর একটা হচ্ছে বার্ড ফ্লু। এইদিকে তাকাও, একটা নাম সোয়াইন ফ্লু আর একটা নাম হচ্ছে বার্ড ফ্লু। এটাকে বলা হয় H5N1 কোনটা আর H1N1 কোনটা? দেখো বার্ড ফ্লুকে বলা হয় H5N1, সোয়াইন ফ্লুকে বলা হয় H1N1। কীভাবে মনে রাখবো? পার্থক্যটা জাস্ট একটা জায়গায়, সেটা হচ্ছে সোয়াইনে আছে 1, বার্ডে আছে 5। আমাকে বলো তো, বার্ড মানে পাখি কোথায় থাকে? আকাশে না মাটিতে? পাখি থাকে আকাশে উপরের দিকে। সোয়াইন মানে শুকর থাকে কোথায়? মাটিতে। তাহলে কে উপরে থাকে? পাখি উপরে থাকে, যেন পাখির মান বেশি 5, পাখি বেশি। বা পাখিতে প আছে, প 5, পাখি প 5, বার্ডে পাখি প 5, H5N1। বা পাখি উপরে থাকে তার মান বেশি, H5N1। তাহলে কোনটি বার্ড ফ্লু ভাইরাস? সেটা হচ্ছে H5N1। এর পরবর্তী প্রশ্ন, HIV মানবদের কোন সেলকে আক্রমণ ও ধ্বংস করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। HIV হলে কেন মানুষ মারা যায়? মানে এটা 79 ক, 79 একজন বলছে ক, 79 ক বলছে, 79 একজন বলছে ক। দেখি 79 কি ক হয়? হ্যাঁ, কারণ হচ্ছে এইচআইভি মানবদের কোন সেলকে আক্রমণ করে? সে হচ্ছে ম্যাক্রোফেজকে আক্রমণ করে, আর টি সেল লিম্ফোসাইটকে আক্রমণ করার কারণে একটা সময় এইচআইভির কারণে আমাদের শরীরে ইনফেকশনে আমরা মারা যাই। পরবর্তী, জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জিকা ভাইরাস, তার কারণে জিকা ভাইরাস এখানে একটা রোগ হয়, তার নাম হচ্ছে মাইক্রোসেফালি রোগ। এই মাইক্রোসেফালি রোগটা হচ্ছে এমন একটা রোগ যে রোগের কারণে সদ্য জন্মলাভকৃত শিশুর মস্তিষ্কের আকার মাইক্রো বা ছোট হয়ে যায়। সবাই কমেন্ট করো, মাইক্রোসেফালি রোগ হয় জিকা ভাইরাসের কারণে। তাহলে জিকা ভাইরাসটা আসলে মানবদের সংক্রমিত হয় কার মাধ্যমে? এডিস মশকি। এটা হচ্ছে এডিস মশকি। তাহলে পার্থক্যটা কোথায় দেখায়? এটা কি মশক না মশকি? খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মশকি। এটা স্ত্রী মশা দ্বারা হয়, নট মশক দিয়ে, মশা দিয়ে না, এটা স্ত্রী মশকি দিয়ে হয়। তাহলে এটার নাম হচ্ছে এফিড না এডিস? এটা কিন্তু এডিস। তাহলে দেখো প্যাচ লাগে, পেপের রিং স্পট ভাইরাস আমরা দেখছিলাম এফিড, পেপের রিং স্পট ভাইরাসে ছিল এফিড, আর এডিস হচ্ছে কার? এডিস মশাকে লাগে কার? সে হচ্ছে তোমার লাগে হচ্ছে জিকা ভাইরাসে। জিকাতে লাগে কোনটা? এডিস। মশা না মশকি? লাগে হচ্ছে মশকি। প্যাচ লাগানো শিশুদের মস্তিষ্ক সংকোচন হয়, ভুল বলে ফেলেছি।
ওকে, ভুল বলে ফেলেছ, কমেন্ট করো যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। পরবর্তী অবজেক্টিভে চলে যাই। পরবর্তী অবজেক্টিভটা কি? সেটা হচ্ছে সংক্রামক ডায়রিয়ায় সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটি? দেখো ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার জন্য দায়ী কোনটি দেখি আমি বলি। আমি বলছিলাম না যখনই কিছু খুঁজে পাবো না একটা জিনিসে মেরে দিবা, সেটা হচ্ছে কি এসকোরশিয়া কোলাই। এই দেখো সেই এসকোরশিয়া কোলাই মেরে দিছো, কারণ সংক্রামক ডায়রিয়াতে আসলে ইকোলাইয়ের কারণে তোমার ডায়রিয়া হয়। এটা তোমার ডায়রিয়া হয়, এটা তোমার হচ্ছে ইকোলাই এসকোরশিয়া কোলাই তোমার কোলনে যে আঘাত করে, ফলে তোমার ওখানে যে ঝামেলা হয়, এরপরে খালি পানি ছুটতে থাকে, পানি বেরোইতেই থাকে। আচ্ছা, পরবর্তী 31 ডি, যৌনবাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? যৌনবাহিত রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে 3টা। এটা মনে রাখবো আমরা এইভাবে, সিকাগো দিয়ে। কি দিয়ে মনে রাখবো? সিকাগো। যৌনবাহিত রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া 3 ঘটিত 3টা রোগ, সিকাগো। সি মানে হচ্ছে সিফিলিস, কা মানে হচ্ছে ক্লামাইডিয়া, গ মানে হচ্ছে গনোরিয়া। তাহলে সিফিলিস, ক্লামাইডিয়া, গনোরিয়া রোগ 3টি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই 3টা একসাথে বলো সিফিলিস, ক্লামাইডিয়া, গনোরিয়া। তাহলে যৌনবাহিত রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? ক্লামাইডিয়া। সিফিলিস, ক্লামাইডিয়া, গনোরিয়া এই 3টা রোগ সৃষ্টি করে। নিচের কোনটির দ্বারা গনোরিয়া রোগ সৃষ্টি হয়? দেখো গনোরিয়া আমি একটু আগে শিখাইছি, সিফিলিস, ক্লামাইডিয়া, গনোরিয়া এই 3টা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এটা কি দিয়ে সৃষ্টি হবে? ব্যাকটেরিয়া দিয়ে সৃষ্টি হবে। কি দিয়ে সৃষ্টি হবে? ব্যাকটেরিয়া। তাহলে 83 এর অ্যান্সার, অ্যান্সার এ, ব্যাকটেরিয়া। পরবর্তী চলে যাও, যেহেতু টাইম সীমিত এই জন্য আমরা তাড়াতাড়ি ক্লাসটির দিকে টান দিতে হবে। নিচের কোনটি সালমোনেলা টাইফি দ্বারা সংক্রমিত হয়? দেখো খুবই সহজ, সালমোনেলা টাইফি লাস্টে কি আছে? টাইফি কথাটা আছে। কি আছে? টাইফি কথাটা আছে। সালমোনেলা লাস্টে কি কথাটা আছে? সালমোনেলা লাস্টে কি কথাটা আছে? টাইফি কথাটা আছে। বলো টাইফি কথাটা আছে। টাইফি মানে কি? টাইফি মানে তো টাইফয়েড রোগ হবে, ফলে এটাতে কোন রোগ হবে? টাইফয়েড রোগ হবে। দেখি কে কে কমেন্ট করছো টাইফয়েড রোগ হবে। তাহলে হচ্ছে টাইফয়েড, 84 এর টাইফয়েড। গুড। যকৃতের প্রদাহজনিত সমস্যাকে কি বলা হয়? দেখো প্রদাহকে বলা হয় আইটিস, যকৃতকে বলা হয় হেপাটিক। যোগ করো, হেপাটিক যোগ আইটিস, যোগ করলে কি হয়? হেপাটাইটিস। তাহলে হেপাটাইটিস, তাহলে যকৃতের প্রদাহজনিত সমস্যায় কি বলা হয়? হেপাটাইটিস। সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস নিচের কোনটি? হেপাটাইটিসের মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটি? অ্যান্সার দাও। হেপাটাইটিসের মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটি? হেপাটাইটিসের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস কোনটি? দেখি হেপাটাইটিসের মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটি? 86 এর অ্যান্সারে যে আমি অপেক্ষায়, 86 এর অ্যান্সারের অপেক্ষায়। মেহেরিন সুলতানা বলতেছে যে ভাই 85 এর সি। আমি 86 এর অ্যান্সারের অপেক্ষায়। দ্রুত কমেন্ট করে 86 এ কি হবে? স্বর্ণামণি বলছে সি। গুড, হেপাটাইটিস সি। সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস সি। মনে রাখবা, মারাত্মক জিনিসকে আমরা সি বলে তাড়ায় দিব। মারাত্মক জিনিস হচ্ছে কোনটা? হেপাটাইটিস সি। হাড় ভাঙ্গা জ্বর নিচের কোনটির আরেক নাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাড় ভাঙ্গা জ্বর বলা হয় কোনটিকে? ডেঙ্গু জ্বর। দেখবা যাদের ডেঙ্গু হয় তাদের জয়েন্ট ব্যথা হয়, মনে হয় হাড় বার ভেঙে গেছে, প্রচুর ব্যথা হয়, শরীর খারাপ হয়ে যায়, মনে হয় হাড়ের অবস্থা ভেঙে গেছে, মনে হয় কোনো কাজ করতে পারে না, দুর্বল হয়ে পড়ে, ফলে হাড় ভাঙ্গা জ্বর বলা হয় ডেঙ্গু জ্বরে। আমাকে 2টা প্রশ্ন অ্যান্সার দাও। ডেঙ্গু জ্বরে শরীরের তাপমাত্রা কত থাকে? আর ম্যালেরিয়া জ্বরে শরীরের তাপমাত্রা কত থাকে? বলো ডেঙ্গুতে কত, ম্যালেরিয়াতে কত? এই প্রশ্নের অ্যান্সারটা দিবা। এই প্রশ্নের অ্যান্সারটা দাও তো। ডেঙ্গু জ্বরে শরীরের তাপমাত্রা কত? ম্যালেরিয়া জ্বরে শরীরের তাপমাত্রা কত? ডেঙ্গু জ্বরে শরীরের তাপমাত্রা কত? ম্যালেরিয়া জ্বরে শরীরের তাপমাত্রা কত? দ্রুত অ্যান্সার দাও যে ডেঙ্গু জ্বরে শরীরের তাপমাত্রা কত, ম্যালেরিয়া জ্বরে শরীরের তাপমাত্রা কত। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? দেখি কে পারে? পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? কোন অণুজীবটা প্রথমে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে? বলো কোন অণুজীব পৃথিবীতে প্রথম আবিষ্কৃত হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার কে পারবা দেখি। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীবটার নাম কি? প্রথম কোনটা আবিষ্কৃত হয়েছে? দ্রুত অ্যান্সার দিবা। দেখি কে পারে? পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? বাচ্চারা এটা কমেন্ট দেখি কে পারে। ডেঙ্গু 103 থেকে 105। গুড। ডেঙ্গুতে 103 থেকে 105 হয়। আর ম্যালেরিয়াতে কত হয়? পৃথিবীতে আবিষ্কৃত প্রথম হাইয়েস্ট 105 ডিগ্রি। ডেঙ্গু, ব্যাকটেরিয়া। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? প্রথম অণুজীব বলছি, অণুজীবের মধ্যে জ্বর নিয়ে আসলো কেন? পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি দেখি, বলো। আচ্ছা, পলাশ। দেখো এই প্রশ্নে দেখো, পলাশ তীব্র জ্বরে আক্রান্ত, তার জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা হচ্ছে, চোখ লাল ও দেহে ফুসকুড়ি পড়েছে। পলাশ কোন অণুজীব দ্বারা আক্রান্ত? এটা কিন্তু এইচএসসি ঢাকা বোর্ডের 17 সালের প্রশ্ন। বলো দেখি এটা কে পারো। 86 আজমাপন ভাই, পড়াশোনা করে কি হবে, একদিন তো মরেই যাবো। 86 এর সি। গুড। সে হচ্ছে ফ্লাভি ভাইরাস দ্বারা আক্রান্ত। আমরা এটা পড়ছি ফ্লাভি ভাইরাস।
ডেঙ্গু এক প্রকার ফ্লাভি ভাইরাস, কারণ ডেঙ্গু জ্বরে আক্রান্ত আর ডেঙ্গু তো ফ্লাভি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, সেটা পারবো। পরবর্তী প্রশ্ন, রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে, রাশেদের মা পেঁপেটির গায়ে আংটির মতো তৈলাক্ত গাঢ় সবুজ রঙের কয়েকটি দাগ দেখতে পায়, তাহলে এই রোগটি আসলে কি জড়িত রোগ? তোমরা বলো 90 নাম্বার। এটা তো তুমি ডেঙ্গু জানো, ডেঙ্গু ফ্লাভি ভাইরাস দিয়ে হয়, এটা তোমরা জানো। 90 নাম্বারের দিকে ধাবিত হও। 90 পেঁপের ভাইরাস কি ধরনের? পেঁপে হচ্ছে PRSV রিং পেপায়া রিং স্পট ভাইরাস। এটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে রেইনবো আর একটা হচ্ছে সান আপ। তাহলে এটা একটা কি ধরনের রোগ? ভাইরাস জনিত রোগ। তাহলে সে আসলে কি জনিত রোগে আক্রান্ত হয়েছে? ভাইরাস জনিত। এইচএসসি পরীক্ষা আসতে পারে এই প্রশ্নটা। ওকে, মডেল গুচ্ছ কিনতে চাই, একটা নাম্বার দিছে, ওই নাম্বারে কল করবা, তোমরা মডেল বই পেয়ে যাবা। আচ্ছা, পরবর্তী অবজেক্টিভে আসো। মশাবাহিত দুইটা রোগের মধ্যে একটিতে রক্তের প্লাটিলেট নষ্ট হয়ে যায় এবং অপরটিতে দেহের রক্ত শূন্যতা দেখা দেয়। উদ্দীপকের প্রথম রোগটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই মার্কা করা। এটা অবজেক্টে আসতে পারে, এটা তোমার এইচএসসিতে তোমার তোমার সৃজনশীল আসতে পারে। মশাবাহিত দুইটি রোগের মধ্যে একটিতে রক্তের প্লাটিলেট নষ্ট হয়ে যায়। প্লাটিলেট নষ্ট হয়ে যায়, তোমরা শুনছো আমাদের বডিতে প্লাটিলেট থাকে হচ্ছে 1.5 থেকে 4 লক্ষ, এবং প্লাটিলেটের সংখ্যা কমে যায়। একটা রোগ আছে যার কারণে শরীরে তখন প্রচুর পরিমাণে ফ্লুইড দেওয়া লাগে। রিসেন্টলি যে রোগটা বারবার হচ্ছে, বলো তো সেই রোগটার নাম কি? আচ্ছা, ম্যালেরিয়াতে ভাই 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট গুড, ডেঙ্গুতে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। তোমরা বলো ডেঙ্গু গুড, তাহলে ডেঙ্গু রোগটা হবে রক্ত শূন্যতা দেখা যায় না, সেটা দেখা ম্যালেরিয়াতে, বাট রক্তের প্লাটিলেট নষ্ট হয়ে যায় কোন রোগে? সেটা হচ্ছে ডেঙ্গু রোগে। যক্ষার জীবাণু কোনটি? যক্ষা হইলে রক্ষা নাই আর বাচ্চা থাকার কি, দেখো না, যক্ষাকে বলা হয় টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস বলা হয় কাকে? যক্ষাকে। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কাকে বলা হবে? যক্ষা রোগের জীবাণুকে। নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি? ডেঙ্গু আমরা জানি ভাইরাস জনিত রোগ, ভাইরাস জনিত রোগ। দাঁত রোগ এটা শৈবাল জনিত। আর তোমার কক্সিডিওমাইকোসিস, এইগুলো মাইকোসিস ছত্রাক টাইপের জনিত, শৈবাল জনিত। কিন্তু তাহলে কোন রোগটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ? সেটা হচ্ছে কলেরা। কলেরা কি ধরনের রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 93 কি হবে? এ হবে। গুড। পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাই। সেটা হচ্ছে কলেরা সংক্রামক ব্যাধি, কোনটা ছিল? কলেরা সংক্রামক রোধ বা নিরাময়ের জন্য কোন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়? কেন অ্যান্টিবায়োটিকের কথা বললাম? কারণ কলেরা হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর ব্যাকটেরিয়াকে মারতে হলে তোমার অ্যান্টিবায়োটিকের দরকার আছে। কোন ধরনের অ্যান্টিবায়োটিক লাগে? এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলেও আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসে, বিভিন্ন ভার্সিটিতে আসে, এইচএসসি পরীক্ষা আসে। তার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন। তাহলে পরীক্ষা যদি আসে যে কলেরা সংক্রামক রোধ করব বা কলেরাকে রোধ করব, তার জন্য কোন ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে? টেট্রাসাইক্লিন। পরবর্তী প্রশ্ন, ধানের ব্লাইট রোগের কারণ কোন ব্যাকটেরিয়া? ধানের ব্লাইট রোগের জন্য দেখো, ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। অর্থাৎ ধান যেখানে আছে সেখানে অরাইজা, নয়ের অ্যান্সার কি হবে? ট্রোপোজয়েড কিন্তু তোমার প্রি এরিথ্রোসাইটিক সাইটোজেনের অংশ নয়। ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? এই ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর হচ্ছে 36 থেকে 48 ঘন্টা পর পর আসে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের গ্যামেটোগনি কোথায় ঘটে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ম্যালেরিয়া কোথায় ঘটে? বলো এটা দেখি, কে পারো? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের গ্যামেটোগনি কোথায় ঘটে? গ্যামেটোগনি কোথায় ঘটে? মশকের ক্রপ। আমরা একটু আগে পড়াইছিলাম মশকের ক্রপেরটা আমরা পড়াইছিলাম। পরবর্তী দিকে আগে যাই, কারণ সময় শেষের দিকে। আচ্ছা, এই পরবর্তী প্রশ্ন 112 নম্বর, নিচের কোনটি মশকের লালাগ্রন্থি থেকে মানবদেহে পরিষ্কার? আমি শিখাইছি একটু আগে তোমার কোনটা স্পোরোজয়েড, এটা শিখাইছি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণু ডিপ্লয়েড দশা কোনটি? 113 নম্বর প্রশ্ন, ডিপ্লয়েড দশা কোনটি? মানে যেটা মশকের ক্রপে ঘটে থাকে সেটার নাম হচ্ছে উকিনেট। 113 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দাও তো সবাই। 113 নম্বর প্রশ্ন। 111 বি বলছে গুড, 112 ডি গুড। 13 নম্বর প্রশ্ন উকিনেট পারবো। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া স্বাভাবিক সুপ্তাবস্থা আমি তোমাকে পড়াইছিলাম ওখানে FOVM 8, 11, 12, 18, 8, 11, 12, 18, 8, 11, 12, 18। তাহলে ম্যালেরিয়া সুপ্তাবস্থা কথা 18 থেকে শুরু, তাহলে 18 থেকে 40 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সুপ্তাবস্থা কয় দিন? 18 থেকে 40 দিন। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়? ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়, মানে পরজীবী কোন পর্যায়ে এসে জ্বর সৃষ্টি করে, সেটা তো আমি পড়াইছি স্পোরোজয়েড। কারণ লালা বসে থাকে, সেটা মানবদেহে আসে, পরে সেটা যকৃতে চলে যায়, তাহলে সবগুলো অ্যান্সারই স্পোরোজয়েড। লাস্ট দিকে চলে আসলাম। ম্যালেরিয়া পরজীবীর মিওসিস
নিচের কোনটি ঘটে? ম্যালেরিয়া পরজীবীর মিওসিস কোথায় ঘটে? 16 নম্বর প্রশ্নে চলে আসো। 116 যে ম্যালেরিয়া পরজীবীর মিওসিস ঘটে নিচের কোনটিতে? ম্যালেরিয়া পরজীবীর মিওসিস ঘটে কোনটিতে? ওসিস্টে ঘটে। ওসিস্টের দশার ফলে সেখান থেকে পরজীবীতে মিওসিস ঘটে। তাহলে কোথায় ঘটে? ওসিস্ট। অ্যানোফিলিস মশকি প্লাজমোডিয়ামের যে দশাটি লালা রসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে সেটি হলো কি? স্পোরোজয়েট। আমরা এটা বারবার বলছি, স্পোরোজয়েট নিয়ে অনেক কথা বলছি, স্পোরোজয়েট এটা পারবো। 118 নম্বর প্রশ্ন, পরজীবীর যৌন জননে যে পোষকে ঘটে তাকে কি বলা হয়? পরজীবীর যৌন জনন যে পোষকে ঘটে, দেখো এটা দুইটা জনন লাগে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। এখানে মুখ্য বলা হয় তাকে যে আসলে যৌন জনন ঘটাবে, আর গৌণ বলা হয় তাকে যেখানে আসলে তোমার জনন ঘটবে না। তাহলে মুখ্য বলা হয় কাকে? যেখানে যৌন জনন ঘটে তাকে বলা হয় মুখ্য বা নির্দিষ্ট পোষক। মুখ্য বা নির্দিষ্ট পোষক। চলো লাস্টের দিকে, লাস্ট স্লাইডের দিকে ধাবিত হচ্ছি। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্ত অবস্থা কি বলছিলাম? FOVM 8, 11, 12, 18। 8, 11, 12, তাহলে ভাইভ্যাক্স কত থেকে শুরু? 12 থেকে শুরু। তাহলে কত? 12 থেকে 20 দিন। 12 থেকে 20 দিন। ম্যালেরিয়া জীবাণু কী ধরনের জীবাণু বা অণুজীব? এটা একটা প্রোটোজোয়া ধরনের অণুজীব। ম্যালেরিয়া কী ধরনের? প্রোটোজোয়া ধরনের। ম্যালেরিয়া কোন ধরনের? প্রোটোজোয়া। প্লাজমোডিয়ামের স্পোরোজয়েটের আকৃতি কেমন? খুবই ইম্পর্টেন্ট। স্পোরোজয়েট যেটা আমাদের শরীরে অ্যাটাক করে সেটা দেখতে অনেকটা মাকু আকৃতির। মাকু মানে হচ্ছে এমন শেপ, এমন শেপ, এই যেমন এই দুই পাশে একটু কোনার দিকে থাকে, মাঝখানে একটু চ্যাপটা থাকে, এই যে মাকু শেপ। তাহলে কেমন আকৃতির? মাকু আকৃতির। 120-এর এ, গুড। 120-এর এ, 120-এর এ। মহিউদ্দিন আহমেদ সোহেল বলছে 120-এর এ, জেনন বলছে 121-এর বি। গুড। লাস্টের দিকে চলে আসলাম। আজকের দিনের প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তাস্থিতি বলছি FOVM। ম্যালেরিয়া কত? 18 থেকে শুরু। তাহলে এখানে অ্যান্সার হবে 18 থেকে 30, না 18 থেকে 40 অপশনে থাকার কথা, 18 থেকে 40। ম্যালেরিয়া পরজীবীর মিওসিস ঘটে কোনটিতে? আমরা একটু আগে পড়াইছি ওসিস্টে মিওসিস ঘটে। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পরম জ্বর যদি দেখা যায় আমরা পড়াইছি স্পোরোজয়েট। এগুলো আমাদের সব পড়ানো হয়ে গেছে। আমরা লাস্টের দিকে চলে আসি। লাস্টের দিকে চলে আসলাম। সেটা হচ্ছে মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণু গ্যামেটোসাইটগুলো কত দিন পর্যন্ত সক্ষম থাকে? গ্যামেটোসাইট মানুষের দেহে কত দিন পর্যন্ত মানে থাকে, ভালো থাকে। খুবই ইম্পর্টেন্ট। মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণু যখন যায় এই গ্যামেটোসাইট সর্বোচ্চ 7 দিন পর্যন্ত কার্যক্ষম থাকতে হয়। মনে রাখবা গ্যামেটোসাইট হচ্ছে লাকি 7 দিন। কয়দিন ভাই? আবারও চলে এসেছি, গুড, খুব ভালো ভাই। আসসালামু আলাইকুম ভাই ইসলাম। জেসমিন খাতুন 125 রে। আমার মনে হয় এত অবজেক্টিভ কেউ কোনো ক্লাস এত সাথে একসাথে সলভ করি নাই। আমরা ইনশাল্লাহ অনেক অবজেক্টিভ সলভ করে ফেলছি আজকে। এখান থেকে কমন চলে আসবে, আমি লিখে দিলাম। আমাদের ক্লাস থেকেই সব এইচএসসি পরীক্ষায় কমন চলে আসবে। আমরা এইচএসসি পরীক্ষার সময় দেখাবো, দেখো তোমার এই ক্লাস করছো এই 130টা 40টা অবজেক্টিভ থেকে চলে আসবে ইনশাল্লাহ। আমরা তার সাথে আরও অনেক কিছু পড়ায় দিচ্ছি। মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণু গ্যামেটোসাইটগুলো কি কয়দিন থাকে? 7 দিন। লাকি 7 কয়দিন? 7 দিন। প্লাজমোডিয়ামের স্পোরোজয়েটের আকৃতি কেমন? আমি একটু আগে পড়াইছিলাম, সেটা হচ্ছে মাকু আকৃতির। স্পোরোজয়েট কেমন? মাকু আকৃতির। ম্যালেরিয়া জীবাণু কোন ধরনের অণুজীব? প্রোটোজোয়া ধরনের অণুজীব। আমরা একটু আগে পড়াইছি। তাহলে সবাই একটু কমেন্ট করো। সবাই কমেন্ট করছে লাকি 7। দুর্জয় শাহ বলছে 126-এর বি। মাহিদুল হাসান সোহেল বলছে 126-এর বি। নাসিব ইসলাম ঐশী বলছে 127-এর এ। গুড। পরবর্তীতে চলে আসি। সেটা হচ্ছে নিচের কোন দশায় ম্যালেরিয়া জীবাণু যকৃৎকে পুনরায় আক্রমণ করে? কোন দশা অবস্থায় পুনরায় আক্রমণ করে? সেটা হচ্ছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। দেখো আমি তোমাকে বলি, ওই যে যখন ভেঙে যায় যকৃৎটা যখন ভেঙে যায়, লোহিত রক্তনিকা যখন ভেঙে যায় তখন ওখানে দুইটা দশা তৈরি, একটা হচ্ছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট আর একটা হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। অর্থাৎ এই যে যকৃৎটা তার একটা হচ্ছে প্রি এক্সোসাইটিক সাইজোগনি আর হচ্ছে এক্সোইটিকোসাইটিক সাইজোগনি। এখানে লাস্টে যকৃৎ যখন ভেঙে যায় তখন দুইটা, একটা হচ্ছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট আর মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। ওইটা আবার যে যকৃৎ আঘাত করে, এভাবে সাইকেলটা চলতে থাকে। চলতে তাহলে আসলে কোনটা আঘাত করে? এটা হচ্ছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। ম্যাক্রোটা কেন যকৃৎ আঘাত করে? কারণ সেটা রক্তে যেতে পারে না, কারণ তার আকার ম্যাক্রো বড়। আর মাইক্রোটা কেন ছোট? মাইক্রো যেহেতু ছোট ফলে এটা রক্তে চলে যায়, ফলে এটা রক্তে যে লোহিত রক্তনিকা আঘাত করে, ফলে ওটা তখন যে তোমার এরিথ্রোসাইটিক সাইজোগনিতে চলে যায়। তাহলে এইটুকু আমরা পারবো। এইসব নাম কোন বিজ্ঞানী দিনে? এদের নামই এরকম, এরা কোন দশ থেকে আসছে।
আচ্ছা আমি আন্ধা হো 129 ম্যালেরিয়া পরজীবী মায়োসিস ঘটে কোনটিতে? উসিস্ট। আমরা বারবার বলছি মায়োসিস ঘটে কিন্তু তোমার উসিস্টে। দেখো এগুলো চলে আসবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী প্রশ্ন রাসেল বলছে ভাই 129-এর এ। গুড। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পরজীবীর কোন দশা? আমরা এগুলো পড়ছি অনেকবার, সেটা হচ্ছে জ্বর সৃষ্টির কোন দশায় দেখা যায়? জ্বর সৃষ্টি পর্যায়ে পরজীবীর নাম হচ্ছে কোনটি? মেরোজয়েট, স্পোরোজয়েট। এবার ম্যালেরিয়া শব্দের অর্থ কি? দূষিত বায়ু। তোমরা আমাকে কমেন্ট করতে থাকো যে দুইটা জিনিস, সেটা হচ্ছে লালারসে কোনটি থাকে? 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 একটু কমেন্ট করতে থাকো। লালারসে কোনটি থাকে? কমেন্ট করতে থাকো। ভাইয়া মজার মানুষ আপনি। হ্যাঁ মজার মানুষ আমি। আমরা নেক্সট আমার ক্লাস হবে, সেই ক্লাসে আমি গান গাবো ইনশাল্লাহ। যাও তোমাদের সাথে তোমাদের 3টা গান শোনাবো। যাও সবাই বলো যে ভাই আপনার গান শুনতে চাই। রসিক হবু ডাক্তার, রসিক হবু ডাক্তার। আচ্ছা রসিকা আমার মন বান্ধিলা, এরপরে একটু আর গাইবো না। ম্যালেরিয়া শব্দের অর্থ কি? ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে ম্যাল মানে হচ্ছে দূষিত, রিয়া আর এরিয়া মানে হচ্ছে বায়ু, মানে দূষিত বায়ু। এখানেও সেই রিয়া, মানে যেখানেই যাই রিয়াকে খুঁজে পাই। দেখো এখানে সেই ম্যালেরিয়া, এখানেও রিয়া, সব জায়গায় রিয়া। মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু গ্যামেটোসাইট কয়দিন বলছি? 7 দিন। লাকি 7, 7 দিন। একটি মশকের প্রাচীরে কয়টি উসিস থাকতে পারে? উসিস থাকতে পারে কয়টি? 50 থেকে 500টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উসিস থাকতে পারে কয়টি? উসিস থাকতে পারে কয়টি? 50 থেকে 500টি। 50 থেকে 500টি। কোন গাছ থেকে ম্যালেরিয়া ওষুধ প্রস্তুত করা হয়? এটা একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসছিল সিনকোনা গাছ। কোন গাছ? এই গাছের নামও আমিও জানি না, এই গাছটা কেমন আমিও দেখি নাই, তোমারও দেখার দরকার নাই। মনে রাখবে এখান থেকে তৈরি করা হয় সিনকোনা। কোন কোনা? কোন কোনা দিয়ে ম্যালেরিয়া হবে? রিয়াকে আমি কোন কোনা দিয়ে নিয়ে যাব? সিনকোনা দিয়ে। সিনকোনা, কোন কোনা? সিনকোনা। রিয়াকে আমি নিয়ে যাব কোন কোনা দিয়ে? সিনকোনা দিয়ে। রিয়াকে আমি কোন কোনা দিয়ে নিয়ে যাবো বলো তো? সিনকোনা। পরবর্তী প্রশ্ন, প্লাজমিডিয়াম গণের অধীনে প্রজাতির সংখ্যা কয়টি? 60টি। প্লাজমিডিয়াম গণের প্রজাতির সংখ্যা 60টি। তার মধ্যে আমাদের শরীরে রোগ সৃষ্টি করে 4টি। তার নাম প্লাজমিডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমিডিয়াম ম্যালেরিয়া, প্লাজমিডিয়াম ওভালি, প্লাজমিডিয়াম ফালসিপারাম। ম্যালেরিয়া আক্রমণে পৃথিবীতে প্রতি বছর মারা যায় কত লোক? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যালেরিয়া আক্রমণে পৃথিবীতে প্রতি বছর মারা যায় 1 থেকে 3 মিলিয়ন। 1 থেকে 3 মিলিয়ন। 1 থেকে 3 মিলিয়ন। 1 থেকে 3 মিলিয়ন লোক প্রতি বছর ম্যালেরিয়া আক্রমণে মারা যায়। ধন্যবাদ তোমরা এতক্ষণ যারা আমার সাথে ক্লাসে ছিলা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি এবার জাস্ট লাস্টের দিকে কিছু প্রশ্ন করব, যে প্রশ্ন দিয়ে তোমার সাথে আমার কথা শেষ হবে, যে প্রশ্ন দিয়ে তোমার সাথে আমার কথা শেষ হবে। সবাই একটু চলে আসো, সবাই একটু এবার সবাই নেড়ে চেড়ে ওঠো। এইবার যে ভাইয়া একটু গাইডলাইন দেন অ্যাডমিশন নিয়ে, দিব টেনশন নাই, সবই দিব। আমি তো আসি তোমাদের সাথে নাকি? আমি তো আসি, তোমরা টেনশন নিও না। সবাই চলে আসো, আমরা প্রশ্ন করি। এবার যে প্রশ্নের অ্যান্সার ধামধুম দেবে সেই কিন্তু আসলে পুরস্কার পাবে, সেই কিন্তু আসলে বইটা পেয়ে যাবে। এরপরে কিন্তু আমার হাতে কিছু নাই। এতক্ষণ যে যত তেল মারছো তার কোনো লাভ নাই, কিন্তু যে এবার অ্যান্সার দিবে সেই পাবে। প্রথম প্রশ্ন, আমি 10টা প্রশ্ন করব, প্রত্যেকে যার কমেন্ট আমার সামনে প্রথমে আসবে আমি তাকেই পুরস্কার দেবো। এখানে কোনো মানে ওই যে কি বলে পার্শিয়ালিটি নাই, কিছু নাই। প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে প্রিয়ন্স কি? প্রিয়ন্স কি? প্রত্যেকে কমেন্ট করো, জানে তোমার কমেন্ট। প্রিয়ন্স কি? কমেন্ট করতে থাকো। প্রথম প্রশ্ন প্রিয়ন্স কি। সেকেন্ড প্রশ্ন, গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোনটি? গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোন ধরনের জীবাণু? গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোন ধরনের জীবাণু? নাসিবা ইসলাম ঐশী বলছে সংক্রামক প্রোটিন। নাসিব ইসলাম ঐশী এটাকে প্রথমে কমেন্ট করছে। সো নাসিব ইসলাম ঐশী একটা জায়গায় আগায় গেল। আবার দ্বিতীয় প্রশ্নে আঘাত করছে। আচ্ছা মহিউদ্দিন আলমগীর বলছে বিতারকার আরএনএ, কি বললা, হইল না কিছু। সংক্রামক প্রোটিন 5 মেহেরিমা সুলতানা বলছে। এর পরবর্তী প্রশ্ন দেখি কে পারে, কে হবে জয়কলি বইয়ের বিজেতা। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে মানুষের ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোন ভাইরাস? এইটা যে পারবে, যে প্রথম কমেন্ট এটা করবে তাকে আমি বই দেবো। যাও এই পয়েন্টটা যার প্রথম আমার সামনে আসবে, মানুষের ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোন ভাইরাস? ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোন ভাইরাস? ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোন ভাইরাস? ডেঙ্গু বলছো, ভুল। ডেঙ্গু ঠিক আছে, বাট নামটা আমি শুনতে যাচ্ছি। নামটা বলছে মহিউদ্দিন আহমেদ সোহেল বলছে ফ্লাভি ভাইরাস। ইয়েস, ফ্লাভিটাই কারেক্ট। তাহলে আমরা বইটা আমরা মহিউদ্দিন আহমেদ সোহেলকে দিতে পারি। সোহেল তুমি বইটা পেয়ে যাচ্ছ বা ইউ আর দ্য লাকি ওয়ান। তুমি যোগাযোগ করবা জয়কুলি পেজের সাথে, তুমি অবশ্যই বইটা পেয়ে যাবা। আচ্ছা এই কমেন্ট করতে যাচ্ছ, এই কমেন্ট করে লাভ নাই, সোহেল আগেই কমেন্ট করে ফেলছে। সোহেলকে আমরা এই বইটা দিতে যাচ্ছি। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই ক্লাসটা নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দাও, যেটা যেন এইচএসসি পরীক্ষার আগে তুমি এটা আবার দেখতে পারো। কারণ আমার বিশ্বাস আমি এই ক্লাসে 140টা অবজেক্টিভ পড়ালাম, আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কথা দিতে পারি এর মধ্যে থেকে এইচএসসি পরীক্ষায় কমন আসবে, এবং এটা তোমার এইচএসসি পরীক্ষায় তোমার জন্য একটা বিশাল মাইলস্টোন হবে। কারণ এই চ্যাপ্টার থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে প্রায় অবজেক্টিভ 5-6টা।
এটা অ্যাডমিশনেও আসে এই চ্যাপ্টার থেকে 4-5টা, ইভেন রিটেনও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। সো সবাইকে ভালো থাকবো, ভালো রাখবো। নেক্সট ক্লাসেও বই উপহার থাকবে। যাও, তোমার জন্য জয়কলির পরিবারের পক্ষ থেকে নেক্সট ক্লাসেও উপহার থাকবে। তোমরা আসলে তো ধন্যবাদ জয়কলিকে দেওয়া উচিত, তোমরা আমাকে তেল মারতেছো। তোমরা জয়কলি তোমাদের প্রতিদিন এক একটা করে বই দিচ্ছে। সো সবাই ভালো থাকবো, ভালো রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।